মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য। ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার সময় মাথা ঠিক ছিল না কাব্যের। কাব্য বুঝতেই পারেনি মেয়েটি ধীরে ধীরে জীবিত হয়ে উঠছে। মেয়েটির ঠান্ডা শরীরে ধীরে ধীরে রক্ত চলাচল শুরু হতে থাকে। আস্তে আস্তে মেয়েটির শরীরে তাপ আসতে শুরু করে। ফ্রোজেন করে রাখা মেয়েটির বডি শক্ত হয়ে থাকার কথা বরফে, কিন্তু না, মেয়েটির শরীর ছিল খুব নরম আর ঠান্ডা, যার জন্য কাব্য বুঝতেই পারেনি মেয়েটি কতদিনের মৃত। হঠাৎ করে কাব্য খেয়াল করে মেয়েটি তার দিকে একভাবে তাকিয়ে আছে। গাঢ় লাল রঙের লিপস্টিক পরা মেয়েটির। কাব্যের দিকে তাকিয়ে মিচমিচ করে হাসছে মেয়েটি। বিষয়টা দেখে কাব্যের নেশা কেটে যায়। কাব্যের বুক ধড়ফড় করে কাঁপছে। কাব্যের বুকের স্পন্দন শুনতে পাচ্ছে মেয়েটি। চারদিকে শুনশান নীরবতা, কোথাও কেউ নেই। গভীর রাতের নীরবতায় চারদিক থেকে অশরীরা যেন হাতছানি দিয়ে ডাকছে। তাছাড়া কাব্য এমন একটা জায়গায় আছে সেখানে শুধু লাশ আর লাশ। ভয়ের চোটে কাব্যের নেশা হারিয়ে যায়। এখন তার কাছে মনে হচ্ছে চারিদিক থেকে লাশগুলো তার দিকে তাকিয়ে আছে, লাশগুলো হাতছানি দিচ্ছে তাকে। রোজ রাত হলেই হসপিটালের পেছনে কাব্য আর তার বন্ধুরা নেশায় মগ্ন থাকে। কোনো মেয়ে সামনে পেলে তার সাথে বাজে ব্যবহার করে। আজ কাব্য অতিরিক্ত নেশার করে হসপিটালের মাঝে ঢুকে পড়ে। কাব্যর বন্ধুরা হসপিটালের পেছনের বাগানে নেশাগ্রস্ত অবস্থায়। কাব্যর বন্ধু আরিফ, তনয়, আবির, বিলাল অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের বন্ধু কাব্য যে মিসিং, নেশার করে তাদের সেটা খেয়ালও নেই। কাব্য নিজের অজান্তেই হসপিটালের মর্গে প্রবেশ করে। মর্গে আজ কেউ ছিল না। পোস্টমর্টমের ডাক্তার সহ ডোমরা অন্যদিকে বিজি ছিল। এমন সময় কাব্য ওখানে প্রবেশ করে ফ্রোজেন করা একটি লাশ দেখে কাব্যের মাথায় জঘন্য ঘৃণ্য একটি চিন্তা আসে। কাব্য তার বিকৃত মানসিকতার পরিচয় দেয়। লাশটা একটা মেয়ের লাশটা একটা মেয়ের থাকে। মেয়েটার শরীর এত সাদা যা দেখে কাব্যের পৈশাচিক চিন্তা মাথায় আসে। তারপরই ঘটে সেই অবাস্তব ঘটনা। মেয়েটি জীবিত হয়ে ওঠে। কাব্য মেয়েটিকে দেখে ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি কাব্যের হাত টেনে ধরে আর কাব্যকে বলে, আমাকে বাঁচিয়ে তুলেছো, তুমি কোথায় যাচ্ছ এখন? আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না। আমি কি ভূত প্রেত যে তোমাকে মারবো? আমাকে এরা মাঝে মাঝে অক্সিজেন দেয় আর এখানে আটকে রাখে লাশ পাহারা দেওয়ার জন্য। আমি একটি সাধারণ মেয়ে, আমাকে এখান থেকে মুক্ত করো কাব্য। আমাকে এরা আটকে রেখেছে, আমাকে একটা স্বাধীন জীবন দাও কাব্য। আমাকে তুমি ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি কোনো ভুল করনি। হ্যাঁ, আমাকে রেপ করেছো, এটা অনেক বড় অন্যায় তোমার। তবু এই অন্যায়ের মাধ্যমে আমাকে এই বাক্স থেকে মুক্ত করেছো তুমি। কাব্য খেয়াল করে মেয়েটির মুখ খুবই ইনোসেন্ট। আসলেই ও সাধারণ আর পাঁচটা মানুষের মতো। মেয়েটিকে দেখে কাব্যের মায়া হলো। তাছাড়া মেয়েটি এতই সুন্দর, কাব্য প্রেমেও পড়ে যায়। কাব্য মেয়েটিকে বলে, আপনার নাম কি? পারসু। আচ্ছা, কোথায় যাবেন? বাসা কোথায় বলুন, আমি এগিয়ে দিয়ে আসি। আমার কোনো বাড়ি ঘর নেই, কোথায় যাব জানি না। তাহলে এখন কি করবেন? আমাকে যখন বাঁচিয়েছিনি, তাছাড়া আমার শরীর আপনি ভোগ করেছেন, আমাকে আপনার দাসী বানিয়ে রাখুন। বিয়ে করবেন আমাকে? ফারজু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পরের দিন কাব্যের বন্ধুদের নিউজ পাঠায় কাব্য যে সে বিয়ে করেছে। কাব্যর বন্ধুরা অবাক হয়ে যায়। হাজারখানিক মেয়েকে ভোগ করা ছেলে নির্দিষ্ট কোনো মেয়ে নিয়ে থাকবে? অপরদিকে হসপিটাল থেকে লাশ উধাও। চারিদিকে হইচই পড়ে গেছে লাশ নিয়ে। নাম পরিচয়হীন মেয়েটির বেওয়ারিশ লাশটা 3 মাস ধরে ফ্রোজেন করে রাখা হয়েছে।
কিভাবে মেয়েটি মারা গেল এখনও তার কোনো সন্ধান মেলেনি। হিন্দু না মুসলিম না খ্রিস্টান কোন গোত্রের মেয়েটির সেটাও বোঝার কোনো উপায় নেই। তাই মেয়েটির লাশের শেষ কাজ কিভাবে করবে সেটাও কেউ বুঝতে পারেনি। এছাড়া মেয়েটির লাশ যেভাবে পাওয়া গেছে তার পরিবারের সন্ধান পাওয়া না গেলে তার শেষ কাজ করা সম্ভব হচ্ছে না। এই নিয়ে পত্রিকা নিউজ বিভিন্ন চ্যানেলের খবর ছড়িয়ে দেওয়া হয়, তবুও মেয়েটির কোনো আত্মীয় স্বজন বা কেউ এসে কোনো খোঁজখবর নেয়নি। মেয়েটির লাশ এক ভয়ঙ্কর অবস্থায় পাওয়া গেছিল। ওইদিকে কাব্যের বন্ধু বিলাল নিখোঁজ। বন্ধুরা খুঁজে খুঁজে হন্য, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ আরিফের ফোনে একটি এসএমএস আসে। এসএমএসটি দেখে ভয়ে আরিফ অস্বাভাবিক হয়ে যায়। ভয়ঙ্কর এক কালো ছায়া ছিল এসএমএসে। বধূ বেশে একটি মেয়ে বিলালকে ডাকে। গভীর রাতে বিলালের ঘরের দরজায় নক করছে কেউ। বিলাল নেশাগ্রস্ত অবস্থায় উঠে দেখে ওর ওয়ালে একটি কালো ছায়া। বিলাল দরজা খুলে বলে, কে কে ওখানে? এত রাতে কে আমাকে ডাকে? দরজা খুলেই বধূ বেশে অপূর্ব সুন্দরী মেয়ে দেখে বিলালের মাথা ঠিক থাকে না। আরে, এ তো মেঘনা চাইতেই জল। অনেকদিন কোনো মেয়ের শরীর ছুঁয়ে দেখিনি আমি বলেই চরিত্রহীনতার একটি হাসি দিয়ে মেয়েটির হাত ধরে টান দিয়ে বিছানায় নিয়ে যায়। মেয়েটি খুব গম্ভীর কণ্ঠে বলে, তুমি যেমন অনেকদিন কোনো মেয়েকে স্পর্শ করো না, আমিও তেমনি অনেকদিন পিপাসা মেটাই না। বলেই বিলালের বুকে বড় বড় নখ ঢুকিয়ে হৃৎপিণ্ড বের করে এনে খেয়ে ফেলে মেয়েটি। বিলালের শরীরের ভেতরের সব নাড়িভুড়ি বের করে আনে আর 2 হাত ভরে রক্ত নিয়ে খেতে থাকে। হসপিটাল থেকে একটা লাশ উধাও হওয়া কম কথা নয়। এর জবাবদিহিতা হসপিটাল কর্তৃপক্ষকেই দিতে হবে। খুব চিন্তায় আছে হসপিটাল অথরিটি। এই লাশ নিয়ে অনেক বড় ইতিহাস আছে, যেটা ভাবলে তাদের শরীর হিম হয়ে আসে। হসপিটালের নিউ ডাক্তার মাহাত আহমেদ এসে এই লাশের রহস্য শুনে তিনি অবাক হয়ে যান। সবাই শুধু ঘটনাটা লুকানোর চেষ্টা করে, কিন্তু কেউই বলতে চায় না আসল কাহিনী কি। মাহাত আহমেদের জোড়াজুড়িতে হসপিটালের নার্স সোমাইয়া মিম মাহাত আহমেদকে ঘটনাটা খুলে বলেন। তারা একটা কফি শপে মিট করে, কারণ মিম সাহস পাচ্ছিল না হসপিটালে দাঁড়িয়ে ঘটনাটা বলতে। কফি খেতে খেতে মিম বলতে থাকে, স্যার, আপনি নিউ তাই ব্যাপারটা হাস্যকর ভাবছেন। ওই লাশের মেয়েটা কোনো সাধারণ মেয়ে ছিল না। আপনি পুরো ঘটনা জানলে ভয় হসপিটাল ছেড়ে পালাবেন। মাহাত সাহেব তাচ্ছিল্যের সাথে হেসে দিলেন আর বললেন, আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন। স্যার, সেদিন রাতে আমরা সবাই ফ্রি ছিলাম, ডাক্তার রাসমিয়াও গল্প করছিলাম। হঠাৎ 2টা ছেলে একটা মেয়ের লাশ নিয়ে আসে পাটিতে করে মুড়িয়ে। লাশের শরীরে যে কাফন ছিল সেটাও ফসে গিয়েছিল, মাংসর হাড় থেকে এড়িয়ে গিয়েছিল। পাটির ভিতরে মেয়েটির সব মাংস খসে খসে পড়ে গেছিল। মেয়েটির চেহারা কোনো আকৃতি বোঝার উপায় ছিল না। ছেলে 2টা হাঁপাতে হাঁপাতে লাশটা নিয়ে আসে। আমরা জানতে চেয়েছিলাম এই লাশ কার। তখন ছেলে 2টা বলে, জানি না কার, তবে এই লাশ আমাদের গ্রাম সাফ করে দিচ্ছে, তাই হসপিটালে নিয়ে এলাম। আমরা ভীষণ কৌতূহল নিয়ে জানতে চাইলাম, এই আপনাদের গ্রামের মানুষদের সাফ করে দিয়েছে মানে? তখন ছেলে 2টা বলে, কোনো সাধারণ লাশ নয় এটা। এই মেয়েটিকে আমরা এই গ্রামে একদিন পেয়েছিলাম। তারা যেন মেরে ফেলে দিয়ে গিয়েছিল। তারপর আমরা এই মেয়েটিকে আমাদের গ্রামে দাফন করি। মাটির নিচে কবর দিয়ে রেখেছিলাম, কিন্তু এই মেয়েটি অস্বাভাবিকভাবে আমাদের গ্রামে রাতের বেলায় ঘুরে বেড়াতো আর মানুষের প্রাণ কেড়ে নিত, মানুষের রক্ত চুষে খেত। আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। একটা মরা মানুষ কখনো কারো রক্ত চুষে খেতে পারে? গ্রামের মানুষ এখনো প্যারামল জিনিস এত বিশ্বাস করেছে, যে কোনো জিনিসকে তারা আত্মা বানিয়ে ফেলে। ছেলে 2টা বলে, আপনারা হাসবেন না, এই মেয়ের ভিতরে অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে, অনেক রহস্য ভরা এই লাশ। আমরা এই মেয়েটিকে চিনি না, জানি না কিভাবে আমাদের গ্রামে এলো। আমরা ভালো মনে করে এর দাফন শেষ করে কবর দিয়ে রাখলাম, কিন্তু এই গ্রামে মানুষকে মেরে মেরে সাফ করে দিচ্ছে। রাতের বেলা এর কবরে খুব ভয়ঙ্কর আওয়াজ হয়, চিৎকার দিয়ে কবর থেকে উঠে আসে, তারপর হেঁটে বেড়ায়। প্রতি রাতে কোনো না কোনো মানুষের খেয়ে ফেলে। আমরা খুব হেসেছিলাম ওই লোকগুলোর কথা শুনে। তারপর আমরা বলেছিলাম, কিন্তু যে আপনাদের মেরে ফেলেছে, আপনারা কিভাবে তার লাশ কাঁধে করে নিয়ে এলেন? ভয় লাগলো না? তখন ছেলে 2টা আমাদের বলে, এর আত্মা তো এখন গ্রাম দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই এর কবর খুঁড়ে আমরা গ্রামের সব মানুষ এর বডি বের করি।
নিয়ে এসেছি। তবে কয়েকজন হুজুর আমাদের এই ব্যাপারে সাহায্য করেছেন। এতদিনে এই মেয়েটির হাড় মাটিতে মিশে যাওয়ার কথা, কিন্তু এখনো এর মাংস পর্যন্ত পচন শুরু হয়েছে। কি অদ্ভুত না ব্যাপারটা? স্যার, ছেলে দুটির কথা পাত্তা না দিয়ে আমরা লাশটাকে রেখে দিলাম। ওইটাই ছিল হয়তো আমাদের হাসপাতালের জন্য সব থেকে করা ভুল আর অভিশপ্ত একটা কাজ। আমরা লাশটিকে ফজর করে রেখে দেই, কিন্তু আশ্চর্যভাবে লাশটির হাড় মাংস আবার জোড়া লাগাতে শুরু করে, মেয়েটির পচনকৃত মাংস আবার ঠিক হতে শুরু করে। আমরা এইটা সময় দেখলাম মেয়েটির আগের মতো একটি মেয়েতে পরিণত হয়ে গেছে। তখন ওর সম্পূর্ণ ফেস বোঝা যাচ্ছিল, চেহারা আকৃতি ছিল। মাহাত আহমেদ বললেন, তারপর বলুন কি হলো। ব্যাপারটা এই পর্যন্ত থাকলে কোনো সমস্যা ছিল না স্যার, ব্যাপারটা অন্য পর্যায়ে চলে গেল। মেয়েটি একটা সময় সম্পূর্ণ একটা মেয়েতে তৈরি হয়ে গেল। তাকে দেখে আর বোঝার কোনো উপায় ছিল না যে মেয়েটি একটি লাশ। তার ঝরে যাওয়া মাংসগুলো সব ঠিক হয়ে হাড়ের সাথে জোড়া লেগে গেল। আমরা এই ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা কিছু ভাবিনি, এটা আমরা স্বাভাবিক মনে করেছিলাম। এরপর হঠাৎ একদিন গভীর রাতে মর্গে কর্মচারী ছিল, তার চিৎকার শোনা যায়। ওর চিৎকার শুনে একজন নার্স এগিয়ে যান এবং দৌড়ে গিয়ে দেখেন ওই মেয়েটির লাশ ঠায় দাঁড়িয়ে আছে। নার্স মেয়েটির লাশ দেখে অবাক হয়ে যান আর প্রচন্ড ভয় পেয়ে যান, কারণ লাশ কিভাবে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকতে পারে। শুধু দাঁড়িয়ে ছিল না, ওই কর্মচারীর ঘাড় ধরে একটা ঝাঁকি দিয়ে ঘাড়টা ভেঙে ফেলে, তারপর ঘাড়ে কামড় দিয়ে ওর সমস্ত রক্ত চুষে নেয়। তারপরও কেক কুচি কুচি করে কাটার পর ফলে বসে পরে টুকরো টুকরো মাংসগুলো খাচ্ছিল। ওই নার্সটা আমার খুব ক্লোজ ছিল। উনি অস্বাভাবিকভাবে দৌড়াতে এসে আমার ঘটনাটা খুলে বলেন। আমরা ঘটনাটা সচক্ষে দেখার জন্য ওখানে উপস্থিত হই, কিন্তু আমরা ওখানে গিয়ে দেখি পরিবেশটা স্বাভাবিকভাবেই আছে। আমরা ওই মেয়েটির লাশ যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই আছে, ফোরে রক্তের দাগ নেই কোথাও। তাই সেদিন আমরা ব্যাপারটা এড়িয়ে গেলাম, বিষয়টা এতটা সিরিয়াসলি নিলাম না। ব্যাপারটা আমরা মনে করেছিলাম কর্মচারী তাই হয়তো কোথাও গিয়েছে, কিন্তু একটানা 7 দিন হয়ে গেল কর্মচারীর কোনো খবর নেই। তার বাড়িতে আমরা যোগাযোগ করলাম, কিন্তু সেখানেও কোনো খবর আমরা আর পেলাম না। এরপর আমাদের হসপিটালে সিনিয়র ডাক্তার একদিনে মর্গের রুমে প্রবেশ করে উনি আরো ভয় পেয়ে যান। একটা কফিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, এরপর কফিনটার মুখ নিচে নিচে খুলে যায়। তারপর কফিনের ভেতর থেকে বেরিয়ে এসে একটি মেয়েটি কফিনের ভিতরে শোয়া অবস্থা থেকে হঠাৎ বসে পড়ে। তারপর কফিন থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ায়। মেয়েটির চোখ দিয়ে যেন আগুন জ্বলছিল, সমস্ত শরীর দিয়ে কেমন একটা ধোঁয়া উঠছিল। হঠাৎ করে ধোঁয়ার জন্য দেখে বোঝা যাচ্ছিল না এটা আসল কার লাশ। তারপর মেয়েটি হাত বড় লম্বা হয়ে যায়, আর লম্বা হাত দিয়ে ওখানে রাখা সদ্য একটা লাশ মেয়েটিকে চিবিয়ে খাওয়া শুরু করে। তবে যেন মেয়েটির ক্ষুধা মিটছিল না। তারপর তার লম্বা হাতকে আরো অনেক লম্বা করে পাশের রুম থেকে একজন রোগীকে টেনে নিয়ে চলে আসে হাত দিয়ে। তারপর তার ঘাড় মুখকে ভেঙে দেয় আর তার রক্ত চুষে খেতে থাকে। তারপর একটা ছুরি দিয়ে তাকে কুচি কুচি করে কাটতে থাকে। কাটা মাংসগুলো বিভৎসভাবে খাচ্ছিল। সিনিয়র ডাক্তার এটা দেখে ওখান থেকে ভয় পালানোর চেষ্টা করেন। মাহাত মুখে হাত দিয়ে খুব চিন্তিতভাবে ছিল আর মিমের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল। মিস মিম, আপনি কোনো ভৌতিক মুভি দেখে এসে তার ডায়লগ বলছেন না তো? আপনি কি ভুলে যাচ্ছেন আপনি আমাকে হসপিটালে একটা লাশ উধাও হয়ে গেছে আর কিছু কাহিনী বলার জন্য এখানে এনেছিলেন, কিন্তু আপনি তো আমাকে হরর মুভির কাহিনী শোনাচ্ছেন। না ডাক্তার, এটা কোনো হরর মুভি না। মাহাত আহমেদ খুব আশ্চর্য হয়ে যান, এই ঘটনা কি সত্যি ঘটেছে? মিম বলে, তারপর আরো ঘটনা আছে, আপনাকে তো এখনো কিছু বলিনি আমি। শুনুন, তারপর আরো কিছু ঘটনা। ওই ঘটনার পরের দিন সিনিয়র ডাক্তারটা নিখোঁজ হয়ে যান, তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরের দিন হসপিটালে কুকুররা চিৎকার দিয়ে এসে পড়ে, তাদের চোখে মুখে অনেক ভয়ের আতঙ্ক দেখা যায়। আমরা সবাই প্রশ্ন করি, এভাবে ভয় পেয়ে আছো কেন? ওরা ভয়ে কথাই বলতে পারছিল না। তারপর বলে, আমরা গতকাল বাজার থেকে যে মাংস এনে ফ্রিজে রেখেছিলাম ওটা আজ বের করেছি রান্নার জন্য। মাংসের বরফ গলে যাওয়ার পর দেখি ওটা মুরগি ছিল না। আমরা বলি, তাহলে কি ছিল? মানুষের মাংস ছিল। মানুষের হাত, পায়ের মুখ, মানুষের চামড়া সহ মাংস কাটা, একটা মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। আমরা তাকে বিশ্বাসই করতে পারছিলাম না, এটা কিভাবে সম্ভব। আমরা পরে রান্নাঘরে যাই আর গিয়ে দেখি ঘটনাটা সত্য। আমরা নিজেরাই চমকে গেলাম, এটা কিভাবে সম্ভব। তখন আমাদের মনে হলো বাজারে ওই লোককে পুলিশে দেওয়া উচিত, ও মানুষ মেরে বিক্রি করছে না তো। পরের দিন পুলিশ নিয়ে আমরা মাংস বাজারে পৌঁছে গেলাম। যে লোকটার কাছ থেকে ওরা মাংস কিনেছিল আমরা তার কাছে যাই। লোকটা আমাদের দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর এদিক ওদিক সেদিক তাকাতে থাকে। একটা সময় লোকটা পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ হাতে নাতে ধরে। লোকটার ব্যাপারে আশেপাশে খোঁজ নিলাম,
সবাই খুব রহস্যজনক কথা শোনে লোকটাকে নিয়ে। এরই মাঝে মাহাদের ফোন বেজে ওঠে। স্যার দ্রুত আসুন, একজন এমার্জেন্সি রোগী এসেছে হসপিটালে। মিম, বাকিটা রাতে শুনবো। চলো, এমার্জেন্সি রোগী এসেছে। এদিকে কাব্য ওর ফ্রেন্ডদের বারবার ফোন দিচ্ছে তার বউ দেখার জন্য। এই 2 দিন কাব্যের ফোন অফ ছিল আর সে নতুন বউ নিয়ে হোটেলেই ছিল। এটা ফারজুর চাওয়া ছিল যে সে হোটেলে থাকবে। কাব্যের ফ্রেন্ড বেলাল মারা গেছে নিউজটা শুনেই কাব্য ভেঙে পড়ে। অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল তারা, এভাবে কিভাবে মারা যেতে পারে। এইদিকে আরিফ খুব অস্বাভাবিক হয়ে পড়ে নিজের ফোনের এসএমএসটা দেখে। আরিফ বাকিদের এসএমএসটা দেখানোর আগেই সেটা ডিলিট হয়ে যায়। বেলালের মৃত্যুর রহস্য কেউ জানতেও পারল না, একমাত্র আরিফই জানতে পেরেছিল, কিন্তু কাউকে তার প্রমাণ দেখাতে পারেনি। কাব্য, আরিফ, তনয় সবাই বেলালের দাফনে যায়। কবর জিয়ারতের সময় আরিফ দেখে বেলাল তার সাথেই দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। বেলালের কবর জিয়ারতের সময় আরিফ দেখতে পায় বেলাল তার পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে আর কাঁদছে। আরিফ প্রচণ্ড ভয় পেয়ে যায় আর খুব জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করে, কিন্তু আকস্মিকভাবে আরিফের গলার ভয়েস বের হয় না। আরিফ হাজার চেষ্টা করেও গলা দিয়ে স্বর বের করতে পারে না। আরিফের সমস্ত শরীর যেন অবশ হয়ে আসে। তার পাশে দাঁড়িয়ে আছে তনয়। আরিফ তনয়কে ডাকার চেষ্টা করছে, কিন্তু তনয় কিছুতেই আরিফের দিকে ঘুরে দাঁড়াচ্ছে না, কারণ ওরা কবর জিয়ারতে বিজি আছে। এরই মাঝে বেলাল আরিফের কানের কাছে গিয়ে কথা বলে। কিরে আরিফ, ওদের ডাকছিস কেন? আমি তো শুধু তোর সাথে দেখা করতে এসেছি। তুই না মারা গেছিস, তাহলে তুই আমার পাশে কিভাবে এলি? বেলাল হা হা করে জুড়ে হেসে দেয়। তার হাসিতে যেন ভুবন কাঁপছিল, কিন্তু ওই হাসির সাউন্ড আর কেউ শুনতে পাচ্ছিল না, একমাত্র আরিফ শুনতে পাচ্ছিল। বেলাল বলে, ওরাও আমাকে দেখতে পাবে, যার সময় হলে সে ঠিকই আমাকে দেখতে পাবে। বলেই বেলাল কবরের উপর গিয়ে শুয়ে পড়ে, হাসতে হাসতে মিশে যায়। আরিফ বুঝতে পারে না তার সাথে এটা কি হচ্ছে আর তার সাথেই কেন হচ্ছে। হঠাৎ করে তনয়ের ফোনে একটা ফোন আসে। ফোনটা কেটে দিয়ে তনয় বলে, কাইব, বেলালের মৃত্যুর খবর শুনে সানি আর নাইম আসছে, ওরা স্টেশনে আছে, ওখান থেকে এগিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ওদের গাড়ি করে পাঠিয়ে দিই। হ্যালো সানি, কাব্যর গাড়ি পাঠাচ্ছি, তোরা চলে আয় গাড়িতে উঠে। আমরা সবাই কাব্যর বাড়িতে যাচ্ছি। গাড়ি নিয়ে তো কাব্যর বউ এসেছে। এই কাব্য, তুই গাড়ি নিয়ে ভাবিকে যেতে বলেছিস? কই না তো। সানি যে বললো কাব্যর বউ এসেছে গাড়ি নিয়ে। কাব্য অবাক হয়ে যায়, ও তো ফারজুকে বলেইনি গাড়ি নিয়ে যেতে। কাব্য তনয়কে বলে, যাক, ভাবি তাহলে যথেষ্ট বুদ্ধিমতী আছে। কাব্য, তনয় আর আরিফ তার বাড়িতে পৌঁছে যায়। এখনই পৌঁছে যাবে সানিরা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। কাব্য বাড়িতে এসে দেখে বিভিন্ন ধরনের খাবার রান্না করে রাখা। কাব্য অবাক হয়ে যায়, ফারজু তো বাসায় নেই, তাহলে রান্নাটা করলো কে? কাব্য ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে যায়। সেখানে গিয়ে কাব্য আবারও চমকে যায়, এ কি, ফারজু এখানে শুয়ে আছে, তাহলে গাড়ি নিয়ে ওদের আনতে গিয়েছে কে? কাব্য ফারজুকে ডেকে, এই ফারজু, ফারজু। ফারজু গভীর ঘুমে মগ্ন আছে। অনেকক্ষণ ডাকার পর ফারজুর জ্ঞান ফিরেছে। ফারজু বলে, আপনি এভাবে ডাকছেন কেন? তুমি এখানে শুয়ে আছো? তুমি না সানিদের আনতে গেছি? সানি? সানি কি? হোয়াট সানি? কে মানে সানি? আমার ফ্রেন্ড তুমি না, ওদের আনতে গেলে? আমি কিভাবে আনতে যাব? আমি কি তাদের চিনি কাব্যবাবু? কিন্তু সানি যে বললো আমার বউ তাদের আনতে গেছে। কাকে আপনার বউ ভেবেছে কি জানি। আচ্ছা, ওরা এলেই তো দেখতে পাবেন আমি ওদের সাথে আছি কিনা। তুমি এইভাবে শুয়েছিলে কেন? আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, আপনাকে বলা ঠিক হবে কিনা জানি না। কিসের ভয় আমাকে বলো। ওই যে আপনি বলেন না আপনার কিছু গেস্ট আসছে, তাদের জন্য রান্না করতে, তাই আমি রান্না করছিলাম। হঠাৎ রান্নাঘরে দেখি কেউ একজন আমার চোখ বেঁধে দিল। আমি আপনাকে মনে করেছি, কিন্তু কিছুক্ষণ পর দেখি একটা অপরিচিত মানুষের কণ্ঠ। সে নাকি আমাকে খেয়ে ফেলতে চায়। মানুষ খাওয়া নাকি তার অভ্যাস।
তারপর যে কি হলো আমি জানি না। আপনি ডাকলেন আর আমি ঘুম থেকে উঠলাম। আমার গায়ে একটা চিমটি কাটেন তো, আমি বেঁচে আছি কিনা। কাব্য মনে করে ফারজু ভীষণ ভয় পেয়ে এমন বলছে। কাব্য আস্তে একটা চিমটি কাটার সাথে ফারজুর শরীর কেটে কালো কুচকুচে রক্ত বেরিয়ে এলো। কাব্য এমন কালো রক্ত দেখি চমকে গেল। এ কি ফারজু, তোমার শরীরে রক্ত কালো কেন? দীর্ঘদিন ফ্রোজেন ছিলাম তো, তাই রক্ত জমে গিয়ে এমন হয়ে গেছে। এরই মাঝে নিচে গাড়ির হর্ন শোনা যায়। সানি আর নাইম গাড়ি থেকে নেমে আসলো। কাব্য আর ফারজু গাড়ির কাছে আসতেই নাইম বলে, ভাবি আমাদের আগে চলে এসেছেন। ফারজু আর কাব্য একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। কাব্যের কাছে গভীর রহস্য লাগে ব্যাপারটা, তাই কিছু না বলেই সানিদের ভেতরে আসতে বলে। ফারজুকে খাবার রেডি করতে বলে কাব্য। এদিকে কাব্য সানিকে বলে, আচ্ছা ফারজু, তোদের আনতে গিয়েছিল, কি কি হয়েছিল বলতো? আমরা স্টেশনে ছিলাম, হঠাৎ ভাবি এসে বলে আমি কাব্যর বউ। কাব্য বেলালের কবর জিয়ারতে বিজি আছে, তাই আমাকে গাড়ি দিয়ে পাঠালো। তোর গাড়িটা দেখে আমি নিশ্চিত হলাম, উঠে পড়লাম, কিন্তু মাঝ রাস্তায় এসে বলে আমাদের গাড়ি নিয়ে চলে আসতে। উনি কিছু বাজার রেখেছে, এগুলো নিয়ে আসবেন। ওইদিকে হসপিটালের লাশ উধাও হওয়ার ঘটনায় আতঙ্কে আছে পুরো হসপিটালের মানুষ। রোজ রাতে পুলিশে পাহারা দিচ্ছে হসপিটালের চারিদিক। মাহাস আহমেদ মিমকে ডেকে পাঠান। মিম বলে ওঠে, স্যার ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। সেদিনের পরে কি হলো বাকিটা তো আর বললেন না, আজ পুরোটা শুনতে চাই। স্যার আমরা মাংসের বাজারে গেলাম, যে লোকটা মুরগির পরিবর্তে মানুষের মাংস মিশিয়ে দিয়েছিল সেই লোকটার চোখ মুখ অন্যরকম লাগছিল। আশেপাশের দোকানগুলোতে খোঁজ লাগালাম, তারা বলে ওই লোকটা কারোর সাথে মিশে না, গভীর রাতে আসে, তবে গরু গায়ে খাসি নিয়ে আসে না, একটা করে মানুষ এনে জবাই দেয় আর তার মাংসই বিক্রি করে। লোকটা কখন আসে আর কখন যায় বুঝি না, এই মাঝখানে হয়েছে তার এমন অদ্ভুত আচরণ। এটাই শুভ লোকটাকে লাঠি দিয়ে কয়েক ঘা দেওয়ার পর বেরিয়ে আসে তার কাহিনী। যার মাংস বিক্রি করছে তার কাটামালাটা বেরিয়ে নিয়ে আসে। কাটামালাটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। এই মালাটা আর কারো নয়, আমাদের সিনিয়র ডাক্তারের। আশেপাশের লোকজন অদ্ভুত রহস্যময়ী কিছু জিনিস বলে। আশেপাশের লোকজন যখন বলছিল লোকটি গভীর রাতে আসে এবং তার সাথে একটি মহিলা আসে, আমরা সত্যি খুব অবাক হয়ে গেছিলাম। লোকটি গভীর রাতে কখনো একা আসেনি, যতবার এসেছে একটা মহিলা এসেছে সাথে। তখন আমরা অবাক হয়ে যাই যে একটা মহিলা মানুষের মাংস বিক্রি করার মতো এমন জঘন্য কাজে জড়িত। লোকটি নাকি বিগত 1 মাস ধরে এমন অদ্ভুত চলাফেরা গভীর রাতে যাতায়াত করে। কোনো মানুষের সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না, শুধুমাত্র চুপি চুপি গভীর রাতে আসে আর একটা মহিলাকে সাথে নিয়ে এসে কি কথা বলে আর মানুষের মাংস বিক্রি করে। এসআই আলামিন বলে, আপনারা বিষয়টি পুলিশকে জানাননি কেন? আমরা পুলিশকে অনেকবার জানানোর চেষ্টা করেছি। আমরা যতবার পুলিশকে জানানোর চেষ্টা করেছি ততবারই আমাদের কোনো না কোনো সমস্যা হয়েছে, তাই আমরা ভয় আর জানাইনি। আশেপাশের লোকজন বলে এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তাছাড়া আমরা নিজ চোখে দেখিনি, তবে 2-1 গভীর রাতে দেখেছে। তারা কেউ বেঁচে নেই, তাই প্রমাণ হিসেবে আমাদের হাতে কিছুই নেই। এসআই আলামিন লোকটিকে ধরে প্রচুর মারধর করে আর সবকিছু স্বীকার করার জন্য বলে। লোকটি বলে, তুমি যদি সব স্বীকার না করো তোমাকে কিন্তু ফাঁসি দিব। এমনিতে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করেছো, যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তারপরেও তুমি আমাকে সত্যি করে বলো, আমি তোমার শাস্তি কমানোর ব্যবস্থা করছি। লোকটা কিছুতেই কিছু স্বীকার করে না। পারলে আমাকে আপনারা মেরে ফেলুন, তবুও আমি কিছু বলতে পারবো না, আমি কিছুই জানি না। আলামিন লোকটির উপর প্রচন্ড রেগে গিয়ে বলে, তোমার পরিবারের মানুষকে খবর দিয়ে তোমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে জানিয়ে দেব, নিউজ পেপারে তোমার ছবি ছাপিয়ে দেব। তুমি মানুষ হত্যার মতো জঘন্য কাজ করো এবং তাদের মাংস বিক্রি করে থাকো। প্লিজ স্যার, আমার আত্মীয় স্বজন বা ফ্যামিলিতে কাউকে জানাবেন না, ওরা তাহলে বিষয়টা সহ্য করতে পারবে না। তাহলে আমাদেরকে খুলে বলো, কি এমন ঘটনা রয়েছে যার জন্য তুমি মানুষের মাংস বিক্রি করছো? স্যার, আমার নাম নাফিজ। আমি কোনো মানুষের মাংস বিক্রি করার মতো জঘন্য কাজে জড়িত ছিলাম না। একদিন আমার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে।
আর ওই দিনটা ছিল আমার জীবনের কাল রাত্রি। সব দোকানদার দোকান বন্ধ করে চলে গেলেও আমি একটু বেশি রাত পর্যন্ত দোকান খোলা রাখতাম, কারণ আমার মাংস একটু বেশি বিক্রি হলে মা সন্তানের মুখে খাবার জুটবে, তাই আমাকে একটু বেশি পরিশ্রম করতে হতো। একদিন আমার সাথে ঘটে একটি জঘন্য ঘটনাটা ভয়ঙ্কর রাত আমার জীবনের সব কিছু ধ্বংস করে দেয়। ওই কাল রাতের জন্য আমার জীবনের সব কিছু শেষ। কি হয়েছিল ওই কাল রাতে? রাত প্রায় 2টা বাজে। সব দোকানদার দোকানপাট বন্ধ করে দিয়েছে, যে যার বাসায় চলে গেছে। অত রাতে একটা মহিলা এসেছিল আমার দোকানে, এসে বলল তার প্রচুর মাংস চাই। আমি দেখলাম মহিলাটির হাতে একটি বস্তা খুব ভারী মনে হলো। মাটি দিয়ে টানতে টানতে আমার দোকানে নিয়ে আসে। আমি বললাম, কতটুকু মাংসের প্রয়োজন আপনার? মহিলাটি বলে, আপনার দোকানে যত মানুষ আছে সবই আমার প্রয়োজন। আমি মুরগি জবাই দিয়ে মুরগির পরিষ্কার করছিলাম। আরেকটা মুরগি পরিষ্কার করতে গিয়ে দেখি আগের মুরগিটা নেই। এরকম হওয়ার কারণ আমি বুঝলাম না। প্রায় 10টা মুরগি পরিষ্কার করার পর দেখি মুরগি একটাও নেই। একটা সময় দেখি ওই মহিলা ওই কাঁচা মাংস খাচ্ছে। মহিলার দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই, কি বিশুদ্ধ রূপ তার। এদিকে দেখি গরুর খাসি যত প্রকার মাংস আছে সব খেয়ে সাবার করে দিয়েছে। মহিলার চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। মহিলাটি বস্তার মুখ খুলে দেওয়ার পর বস্তা থেকে একজন মানুষ বেরিয়ে আসে। মানুষটা ওই মহিলার হাত পা ধরে আকুতি মিনতি করছিল। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে মারবেন না। তখন ওই মহিলা একটি ধারালো ছুরি আমার হাতে দিয়ে বলে, একে জবাই কর। আমি রাজি হই না বলে মহিলাটি ছুরি নিয়ে নিজেই ওই মানুষটাকে জবাই করে দেয়। জবাই করে ওর মাংস ওই জায়গায় দাঁড়িয়ে খেয়ে ফেলে। পরের দিন গভীর রাতে ওই মহিলাটি আবার আসে। আবার ও বস্তা কিছু টানতে টানতে নিয়ে আসে। আমি বুঝলাম আজও হয়তো আবার কাউকে মারবে বলে নিয়ে এসেছে। বস্তার মুখ খোলার সাথে সাথে দেখি আমার ছোট মেয়েটাকে জবাই করে নিয়ে এসেছে। আমি আমার মেয়েটাকে দেখে কান্নায় ভেঙে পড়ি। আমার চোখের সামনে আমার মেয়েটাকে খেয়ে ফেললো ওই পিশাচিনী মহিলা। তারপর আমাকে বলে, আর যে 2টা সন্তান আছে ওগুলোর অবস্থা এরকম হবে যদি আমার কথা তুই না শুনিস। তাই বাধ্য হয়ে ওর কথা মতো আমাকে কাজ করতে হয়। ওই মহিলা নিজেই আমাকে বলে দেয় কার কাছে মাংস বিক্রি করতে হবে। সবাইকে মারে না। ওই মহিলা যে কোনো উদ্দেশ্য মানুষকে খুন করে। যে মাংস বিক্রি করতে বলে আমাকে আগে বলে। ওই মহিলা আগে বুঝে কে মাংস কিনতে আসবে। মাহাদ আহমেদ অবাক হয়ে যায়। মাহাদ আহমেদ বলে, মিম, এই ব্যাপারটা তো অনেক সিরিয়াস। তাহলে তারপর ওই লোকটার কি হলো? নাফিস নামের লোকটা জেলে গলায় দড়ি দিয়ে মারা যায়। আশ্চর্য ব্যাপার, জেলও ওই লোকটা কিভাবে গলায় দড়ি দিল নাফিসের বউ সন্তানরা ওকে বাঁচাতে পারেনি। এই ঘটনার পিছনে যে মর্গের ওই লাশটা জড়িত আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে ওই লাশের বিভিন্ন রহস্য সামনে আসতে থাকে। হসপিটাল থেকে প্রায় করে মানুষ উদা হতে থাকে। এর কোনো কারণই কেউ বুঝতে পারছিল না। একদিন মর্গে প্রচুর শব্দ হচ্ছিল। আমরা কয়েকজন উঠে দেখি ওই লাশটা রুম থেকে বেরোচ্ছে, হেঁটে হেঁটে পাশের কেবিনে প্রবেশ করে, আর সেখানে গিয়ে 7 দিনের নবজাত এক শিশুকে তুলে এনে চিবিয়ে খেতে থাকে। সেদিন থেকে আমরা শিওর হই এতদিন যা ঘটছে সব এই লাশের জন্য ঘটেছে। আমরা ওই লাশটিকে মর্গ থেকে সরানোর চেষ্টা করি। তারপর ঘটে আরো ভয়ানক ঘটনা। আমরা যখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম লাশটা আমরা এখান থেকে সরিয়ে দেব, ঠিক তখনই ঘটে আরেকটি রহস্যজনক ঘটনা। ডাক্তার নন্দিতার রুমে ওই লাশটা প্রবেশ করে। গভীর রাতে ডাক্তার নন্দিতার দরজায় ঠক ঠক করে কড়া নাড়ে কেউ একজন। তখন ডাক্তার নন্দিতা মনে করেন যে কোনো রোগী হয়তো এসেছে। ডাক্তার নন্দিতা আস্তে আস্তে উঠে গিয়ে দরজাটা খুলে দেন। দরজাটা খুলে দেখেন বাইরে কেউ নেই। নন্দিতা দরজা লাগিয়ে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে আবার দরজায় ঠক ঠক শব্দ হয়ে যাচ্ছে। নন্দিতা বলে, কে মজা করছে? আমি কিন্তু কালের ব্যবস্থা নিব। ঠক ঠক আওয়াজ থামছেই না। নন্দিতা বিরক্ত হয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। নন্দিতা ম্যাডাম বাইরে একটু উকি ঝুঁকিতে দেখেন কোথাও কেউ নেই। নন্দিতা ম্যাডাম দেখেন যে রুমের ভেতর থেকে তাকে ডাকছে। নন্দিতা বাইরে কি? আমি তো ভেতরে আছি। নন্দিতার পরাণ চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে চুলগুলো উড়ছে, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। ভয়ানক রূপে দাঁড়িয়ে আছে লাশটা। ডাক্তার নন্দিতা ওই লোককে দেখে ভয় আটকে উঠে চিৎকার দেওয়ার চেষ্টা করার সাথে সাথে ওই লাশটা নন্দিতার মুখ চেপে ধরে। ডাক্তার নন্দিতার মুখ চেপে ধরে বলে, আমাকে ভয় পেও না নন্দিতা। আমি যাকে ভয় দেই না সে ভয় পেতে পারে না। আমি যাকে ভয় দেই
সেই ভয় পায়। তোমার কাছে আমি একটা হেল্প চাই নন্দিতা। যদি আমার হেল্পটা তুমি না করো তাহলে ভয়ের ভয়ঙ্কর রূপ তুমি দেখতে পাবে। এমন ভয় তুমি দেখতে পাবে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমাকে কি মেরে ফেলবে? মৃত্যু একটা সামান্য সাক্ষী। আমি এমন ভয় আর আতঙ্ক তোমার জীবনে সৃষ্টি করে দেব, সারাক্ষণ মৃত্যুর ভয়ে ছুটে বেড়াবে। আমাকে কি করতে হবে? আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, আমি কিছু খেতে চাই। তুমি বসো, আমি খাবার এনে দিচ্ছি। হ্যাঁ একদম, নবজাতকের টাটকা কলিজা দিও আমাকে। নন্দিতা লাশটির কথা শুনে আঁতকে ওঠে, কিন্তু ভয়ে কিছুই বলে না। যদি তাকে মেরে ফেলে, নন্দিতা বলে, আমি এখন কলিজা কোথায় পাবো? আর সন্ধ্যায় যে বাচ্চাটি ডেলিভারি হয়েছে ওই নবজাতককে এনে দিলেই হবে। প্লিজ তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু এইভাবে হসপিটালের নিরীহ মানুষদের আর মেরো না। ওরা বাঁচতে আসে, সুস্থ হতে আসে, কেউ প্রাণ দিতে আসে না হসপিটালে। মানুষ এসে যদি নিজেদের প্রাণ হারায় তাহলে হসপিটালের প্রতি কারো ভরসা থাকবে না। প্লিজ তুমি এই হসপিটাল থেকে চলে যাও। আর কে তুমি? তোমার পরিচয় কি? তুমি কেনই বা এইভাবে মানুষদের মেরে ফেলছো? এই হসপিটালে আমার কোনো না কোনো যোগসূত্র আছে, তাই আমি এখানে আসি। আমাকে দুটো ছেলে প্রথমে হসপিটালে নিয়ে আসে, তখন আমি অত্যন্ত খুশি ছিলাম, কারণ ওই গ্রামটা আমি ছাড়খাড় করে দিয়েছিলাম। ওরা বাঁচার জন্য আমার কাছে কাকুতি মিনতি করে। তখন ওদের আমি বলেছিলাম আমাকে এই হসপিটালটাতে পৌঁছে দেওয়ার জন্য। তখন ওরা আমাকে এখানে পৌঁছে দিয়ে যায়। ওরা যে আমাদের অন্য কথা বললো। ওরা ইচ্ছাকৃত এই মিথ্যে কথা বলেছিল, তা না হলে তোমরা কেউ কি আমাকে এখানে রাখতে চাইতে? এত জায়গা থাকতে এই হসপিটালে কেন? সব রহস্য জানার এত আগ্রহ কেন? বললাম তো আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার এনে দাও। ঠিক আছে, তুমি আমার কলিজা খাও, আমার কোনো আপত্তি নেই। তবু এই হসপিটাল ছেড়ে চলে যাও প্লিজ। এই হসপিটালটার আর কোনো ক্ষতি করো না। আমি আর কারো কোনো ক্ষতি করব না, তবে আমাকে একটা উপকার করলে তবেই আমি আর কোনো ক্ষতি করব না। আমার কয়েকটা কাজ আছে নন্দিতা, আমি সেগুলো করতে চাই। আমি আমার দেহ এখানে রেখে আমার আত্মা নিয়ে বাইরে দিয়ে সেই কাজগুলো করব, কিন্তু আমার দেহটা সুরক্ষার দায়িত্ব তোমাকে নিতে হবে। তাহলে নির্দিষ্ট সময় পর আমি নিজেই এখান থেকে চলে যাব। আমার দেহ যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু এই হসপিটালে আমি আগুন জ্বালিয়ে দিব। একটা মানুষকেও বাঁচিয়ে রাখবো না, তোমাদের পরিবারের কাউকে বাঁচিয়ে রাখবো না। তুমি যে কাজ করবা করো, কিন্তু আর কোনো নিরীহ মানুষদের প্রাণ নিও না। আমি চারদিকে নজর দিয়েছি, কোনো না কোনো ভাবে খারাপ ছিল, আর যাদের মা বাবা খারাপ তাদের সন্তানের প্রতি আমি নজর দিয়েছি। মা বাবার দোষের জন্য সন্তানকে প্লিজ মেরো না, তারা তো নির্দোষ। তুমি খুব ভালো সোনালি, তোমার কথা আমি মেনে নেব। আমি আর কোনো নির্দোষকে মারব না। তাহলে আমার দেহটা এই হসপিটালে আমি রেখে এখান থেকে চলে যাচ্ছি। আমার কিছু কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে। আমার দেহের যেন কোনো ক্ষয়ক্ষতি হয় না, সেটা দিকে খেয়াল রেখো। আমি যেন ফিরে এসে আমার দেহ নিয়ে এখান থেকে যেতে পারি। আমার দেহ যদি অক্ষত না থাকে এর পরিমাণ কিন্তু তোমাদের ভুগতে হবে। ঠিক আছে, তোমার দেহ আমরা সুরক্ষা করে রাখবো, কোনো ক্ষয়ক্ষতি আমি হতে দেব না। মিম মাহাত সাহেবকে বলে, এবার বুঝছেন কেন ওই লাশটা উদা হওয়ার জন্য আমরা এতটা চিন্তিত? এই ঘটনা সম্পূর্ণ সত্য, আর এই হসপিটালে আমাদের সাথে ঘটেছে। ওর দেহটা এখান থেকে উদা হয়ে গেছে। ফিরে এসে ওর দেহ না পেলে আমরা কেউ বাঁচবো না, সবাইকে মেরে ফেলবে। এতগুলো লাশের মাঝ থেকে ওই লাশটা কেন মিসিং সেটা নিয়ে চিন্তিত আছি আমরা। মাহাত আহমেদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, মেয়েটাকে দেখে অনেক কৌতূহল জেগেছে আমার। আপনার মুখে মেয়েটার সৌন্দর্যের গল্প শুনতে শুনতে এখন আমি কল্পনার জগতে মেয়েটাকে নিয়ে ভাবা শুরু করেছি। মেয়েটা আত্মা হোক আর পিশাচিনী হোক, মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। নিজের সাথে আপনার কিছুই ঘটেনি তাই মজা করছেন মাহাত বাবু, না হলে বুঝতেন। মিম, আমার সাথে যেটা ঘটেছে সেটা শুনলে নিজের শরীর শিউরে উঠবে তোমার। আমি নিজের দেশ ছেড়ে পালিয়ে এখানে এসেছি বাঁচার জন্য। কেন মাহাত বাবু? আমি মনে করতে চাই না ওই ভয়ঙ্কর ঘটনা। প্লিজ বলুন না কি হয়েছিল। মিম, আমার সম্পর্কে জানলে অবাক হয়ে যাবে। আমার এক ভয়ঙ্কর অতীত আছে। আমি ট্যুরে গেছিলাম পাহাড়ি এলাকায়। ওই জায়গায় অনেক জায়গা থেকে মানুষ এসেছিল।
ওখানে একটি ভয়ঙ্কর বটগাছ আছে, যেখানে অশরীরীদের বসবাস। ওখানে গিয়ে অনেক ঘটনা শুনতে পাই ওই বটগাছকে কেন্দ্র করে। একদিন রাতের বেলায় আমার ভালো লাগছিল না, আমি তাই রাত্রে ফটোগ্রাফির জন্য বেরিয়েছিলাম। তখন ওই বটগাছের ওখানে কিছু আওয়াজ শুনতে পাই। আমি বটগাছের নিচে কোনো একটা মেয়ের চিৎকার শুনতে পাই। চিৎকার শুনে আমি কিছুটা এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার ফলে ওখানে দেখি কয়েকটা ছেলে ফিসফিস কথা শোনা যাচ্ছে। আমি আর একটু এগিয়ে যেতেই হাসতে হাসতে একটি ছেলে আমার কাছে এসে বলে, প্লিজ ভাইয়া ওদিকে যাবেন না, গেলে আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারবেন না। আমি অনেক কষ্টে নিজের প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। কেন, কি হয়েছে এখানে? ওখানে ভয়ঙ্কর একটি আত্মা জেগে উঠেছে, যে কিনা ওই বটগাছে থাকে। কয়েকটি ছেলেকে ও ওর মায়ায় বশ করে ওখানে তাদের রক্ত চুষে খাচ্ছে। খুব ভয়ঙ্কর পিশাচিনী ওই মেয়েটা। তখন আমি ছেলেটার কথা শুনে ভয় পেয়ে ওখান থেকে চলে আসার চেষ্টা করি। ঠিক তখনই মেয়েটার পিছন থেকে ডাকে, প্লিজ হেল্প, আমাকে বাঁচান। ও আপনাকে মিথ্যে বলে নিয়ে যাচ্ছে। আমাকে একা রেখে যাবেন না, এরা আমাকে মেরে ফেলবে। আমি যখন পিছনে ফিরে আবার ওই দিকে যাওয়ার চেষ্টা করি, তখন ছেলেটা বলে, ভাইয়া আপনি যাচ্ছেন যান, তবে আগামীকাল আপনার মাথাটা পাওয়া যাবে বটগাছের ওপর, আর আপনার কোনো চিত্র খুঁজে পাওয়া যাবে না। ছেলেটার কথা শুনে আমার একটু ভয়ও লাগে, কারণ এখানে এসে এই বটগাছ নিয়ে অনেক কথা আমি শুনেছি। কিন্তু আমি ওখানে আসার সময় মেয়েটার কাকুতি মিনতি অনেকবার শুনেছি। মেয়েটা অনেক কাকুতি মিনতি করে আমাকে ডাকছিল। আমি ওখান থেকে চলে আসার পর পরের দিন সকালে আরও বেশি শক হই। আমি জানতে পারি যে ওখানে একটি মেয়েকে রাতের অন্ধকারে ধর্ষণ করে মেরে রেখে চলে গেছে। মেয়েটির মুখ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মেয়েটির চেহারার অবস্থা বোঝার মতো উপায় ছিল না। তখনই আমার মনের মাঝে খুব খারাপ লাগে, আর আমার বিবেক আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। কারণ যদি ওই ছেলেগুলোর কথা বিশ্বাস না করে এগিয়ে যেতাম, তাহলে হয়তো আজ মেয়েটি এভাবে মারা যেত না। নিজেকে নিজে যেন ক্ষমা করতে পারছিলাম না, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ছেলেগুলোকে আর খুঁজে পাইনি। অবশ্য পুলিশের কাছে আমি এসে সব ঘটনা খুলে বলেছিলাম। ইস, মেয়েটি কত কষ্ট না পেয়ে আমাকে ডেকেছিল। তারপর ওই ঘটনার পরের দিন আমি পাহাড়ের সুন্দরের কিছু দৃশ্য ছবি তুলে নিলাম। ঠিক তখনই আমার ক্যামেরা বন্দী হয় অপূর্ব সুন্দরী একটি মেয়ে। আমার ক্যামেরার মাঝে ওই মেয়েটির ছবি প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গেছিলাম। একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হতে পারে? অপূর্ব সুন্দর ছিল সেই মেয়েটি। মেয়েটি একা একা ঘুরে বেড়াচ্ছিল। আমি ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে যাচ্ছিলাম আর তার ছবি তুলছিলাম। একটা সময় মেয়েটির চোখে চোখ পড়ে যায়। মেয়েটি আমাকে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকে। আমি মেয়েটির কাছে এগিয়ে বলি, এক্সকিউজ মি, আমি আপনার অনুমতি ছাড়া আপনার কিছু ছবি তুলেছি। আপনি চাইলে ছবিগুলো নিতে পারেন। খুব সুন্দর হয়েছে ছবিগুলো। মেয়েটি আমাকে ধন্যবাদ জানায়। অদ্ভুতভাবে মেয়েটি আমার দিকে তাকিয়ে শুধু হাসছিল। আমার মেয়েটিকে অত্যন্ত ভালো লেগে যায়, কিন্তু প্রথম দেখাতেই আমি মেয়েটিকে ভালো লাগার কথা জানাতে পারিনি। এরপর ওখানে আমি যতদিন ছিলাম প্রায় মেয়েটিকে দেখতাম, মেয়েটিও আমাকে দেখতো। দেখতে দেখতে দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় নিজের অজান্তেই। তারপর চলে আসার দিন আমি মেয়েটির সাথে দেখা করি আর মেয়েটিকে বলি, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলুন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার ঠিকানা দিন প্লিজ। আপনার যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আপনার একাই আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে, কারণ আমার বাসায় গেলে আমাকে কখনোই আপনার সাথে বিয়ে দেবে না। কারণ আমার মা বাবা টাকার লোভে আমাকে খারাপ একজন মানুষের সাথে বিয়ে দিতে চায়। তাই আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে এখান থেকে নিয়ে চলুন। অবশ্য মেয়েটি তার বাড়ির ঠিকানা দেয়। পরে কিন্তু সেই মেয়েটির বাড়ি খোঁজ খবর না নিয়েই নিজেই বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু এই মেয়েটিকে বিয়ে করার সাথে সাথে আমার বাড়িতে অনেক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। আমার বাসর রাতে আমার বোনের ডেলিভারি পেইন শুরু হয়। তখন আমার বোনের নর্মালভাবে একটা ছেলে বাচ্চার জন্ম হয়, কিন্তু অদ্ভুতভাবে সেই রাতে আমার বোনের বাচ্চাটা নিখোঁজ হয়ে যায়। পরের দিন দেখতে পাই আমার বোনের বাচ্চার বুকটা ছিদ্র করে ওর বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে কলিজা সহ সব কিছু বের করে ছোট্ট শরীরটা কাটাছেঁড়া করে বাথরুমে ফেলে দিয়েছে। ব্যাপারটা আমরা কেউ স্বাভাবিকভাবে নিতে পারিনি। কোনো জন্তু জানোয়ার যে আমাদের বাসায় ঢুকবে সেটাও সম্ভব না।
গেটে দারোয়ান থাকে। ঠিক তার পরের দিন রাতে আমি ঘুমিয়ে থাকি, পাশে দেখি আমার স্ত্রী নেই। আমি তাকে খুঁজতে থাকি, কোথাও খুঁজে পাই না। সেদিন রাতে হঠাৎ আমার বোনের চিৎকার শুনতে পাই। আমি আমার বোনের কাছে দৌড়ে যাই। যাওয়ার পর আমার বোন আমাকে জড়িয়ে ধরে। ও খুব ভয়ে কাঁপছিল। আমার বোন আমাকে বলে, ভাইয়া, তোর বউ একটা ডাইনি, ও মানুষ হতে পারে না, ও কোনো সাধারণ মানুষ না, ও আমাদের সবাইকে মেরে ফেলবে, ও এখনই আমাকে মেরে ফেলতো। এখান দিয়ে তুই যাচ্ছিস, তোর পায়ের শব্দ শুনে ও এখান থেকে হাওয়া হয়ে গেছে। আমার বোনের কথা আমি একটু বিশ্বাস করছিলাম না। আমি ভাবছিলাম সদ্য ওর বাচ্চাটাকে এমন বিভৎসভাবে হারিয়েছে, তাই কোনো খারাপ স্বপ্ন দেখেছে। আমার বোনের মাথা হাত বুলিয়ে আমি আবার ওর রুমে পৌঁছে দিয়ে চলে আসি। আর আমার স্ত্রীকে এসে বলি, তুমি আমার বোনের কথা কিছু মনে করো না, দেখলেই তো তোমার বিয়ের সাথে সাথে কেমন একটা ঘটনা ঘটলো, তাই হয়তো এমন খারাপ একটা স্বপ্ন দেখেছে। খুব আশ্চর্য ব্যাপার, আমি যাকে বিয়ে করেছিলাম সে তার কোনো নাম ঠিকানা কিছুই আমাকে বলেছিল না। তার বাড়ির ঠিকানা দিয়েছিল ঠিকই, কিন্তু সে আমার সাথে খুব বেশি কথা বলতো না। বিয়ের পর 2 থেকে 1টা কথা বলে সব কথা মাথা নাড়িয়ে ইশারা করত। পরের দিন সকালে আমি গিয়ে দেখি আমার বোন মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু এমন বিভৎস মৃত্যু যেটা আমি কল্পনাও করতে পারিনি। আমার বোনের হাতে পায়ে সমস্ত শরীরে কুচি কুচি করে কাটা, ওর দেহ থেকে হৃৎপিণ্ড কলিজা সবকিছু বের করে বোনকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। একটা মাত্র বোন, অত্যন্ত আদরের ছিল। তখন আমার মনে পড়ে আমার বোনের বলা গত রাতের কথাগুলো। তাহলে কি আমার বোন সত্যি বলেছিল? তখন আমি আমার স্ত্রীকে কিছু বলবো, সে মুহূর্তে এসে আমাকে বলে, আমি আপনাদের বাড়ি থেকে চলে যাব, এখানে থাকলে আমি বাঁচব না, এখানে তো কোনো ভৌতিক ব্যাপার আছে, আমি অত্যন্ত ভয় পেয়েছি। তখন আমার কাছে মনে হয় আমার স্ত্রীকে সন্দেহ করাটাও হয়তোবা বোকামি হচ্ছে, ওর সাথে হয়তো খারাপ কিছু হতে চলেছে। অদ্ভুতভাবে আমার মা আমার স্ত্রীকে অত্যন্ত সন্দেহ করছিল। আমার মা আমাকে বলে, তোর বউ কোনো সাধারণ মেয়ে না বাবা, এর মাঝে অত্যন্ত খারাপ কিছু আছে। তুই ওকে কোন জায়গা থেকে বিয়ে করে নিচ্ছিস, তুই একটু খোঁজ নিয়ে দেখ তার ফ্যামিলিতে। আমি আমার স্ত্রীর দেওয়া ঠিকানা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। খোঁজ নিয়ে জানতে পারি ও যে বাড়ির ঠিকানা দিয়েছে সে বাড়ির মেয়েটি কিছুদিন আগেই মারা গেছে। একটা মৃত মেয়ে কিভাবে আমার স্ত্রী হতে পারে, এটা আমার কাছে একটা কাকতালীয় ঘটনা বলে মনে হলো। আমি আমার বন্ধুদের কাছে ঘটনাটা শেয়ার করলাম। তখন আমার বন্ধুরা বলল, তোর সব কিছু জেনে শুনে বিয়ে করা উচিত ছিল, তবে এমনও হতে পারে ওই বাড়িতে 2টা মেয়ে আছে, তার একটা মারা গেছে আর একটা তোর সাথে বিয়ে হয়েছে। বন্ধুদের কথায় আমার মন শান্ত হলো। আমার কাছে মনে হলো এটাও হতে পারে। আসলে তো একটা মৃত মেয়ে কিভাবে আমার স্ত্রী হবে? তবুও আমার মনটা কেমন যেন করছিল, কোথাও কোনো একটা গরমিল আছে। সব কিছুতেই কেমন যেন সন্দেহ হচ্ছিল আমার। সেই দিন বাড়িতে এসে আমি আমার মায়ের রুমে গেলাম। তারপর আমি আমার মাকে প্রশ্ন করলাম, আমার স্ত্রীর সম্পর্কে খোঁজ খবর নিতে বললে কেন? তুমি কি কোনো কিছু দেখেছো? তখন আমার মা আমাকে যেটা বলল শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মা আমাকে বলে, বাবা, তুই যখন বাসায় থাকিস না তখন এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তুমি কি দেখেছো মা, আমাকে খুলে বলো। আমার মা আমাকে বলে, তোর বউকে আমি হঠাৎ দেখি বাসা থেকে বের হচ্ছে। আমি ভাবলাম নতুন বউ একা কোথায় যাবে, তাই আমি পিছু পিছু গেলাম। কিন্তু আমি ওর পিছনে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তোর বোনের কবরের কাছে গিয়ে তোর বোনের কবর খুঁড়ে তার অর্ধ পচা মাংসগুলো বিভৎসভাবে খাচ্ছিল। দেখি আমার শরীরে সমস্ত লোম শিউরে ওঠে যে এটা কোনো সাধারণ মেয়ে নয়, কোনো পিশাচিনী, নইলে কোনো ভয়ঙ্কর আত্মা হবে। আমি তোর বউকে কিছুই বুঝতে দেই না। তারপর থেকে আমি চুপচাপ থাকি। আমি ওকে ফলো করতে থাকি, দেখি ও আর কি কি করে। আমার সন্দেহ কতটুকু সত্য সেটা আমি শিওর হওয়ার জন্য চেষ্টা করি। এর পরের দিন আমি দেখতে পারি তোর বউ ঘরে শুয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে, একদম উপর বরাবর তাকিয়ে আছে। চোখে পলক পড়ছে না, অপলকভাবে তাকিয়ে আছে। চোখের পলক না পড়তে না দেখে আমার মনের মাঝে খুব সন্দেহ হয়, কারণ একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব একবারও চোখের পলক না ফেলে থাকা। আমি গিয়ে ওর শরীরে হাত দিয়ে দেখি ওর সমস্ত শরীর পানি ফোটা ফোটা হয়ে গেছে। মানে এমন একটা ব্যাপার, একটা বরফখণ্ড ফ্রিজ থেকে বাইরে রাখলে যেমন পানি গলতে থাকে, ওর শরীর থেকে ওরকম পানি ঝরছিল। আর ওর শরীরটা একদম শক্ত হয়েছিল। আমি নাড়াচাড়া দিলেও তাকাচ্ছিল না।
আমার কাছে তখন খুব ভয় লাগে। এরপর আমি বাইরে এসে দেখি তোর বউ ওয়াশরুম থেকে গোসল করে বেরোচ্ছে, আবার কাঠের পুতুলের মতো আরেকজন শুয়ে আছে। মায়ের কথা শুনে আমার শরীরের সমস্ত রোম শিউরে ওঠে। তারপর আমি আমার স্ত্রী আর সেই ঠিকানায় আরেকবার খোঁজ লাগালাম। ওর নামটা ওর মুখ দিয়ে জানতে পারিনি কখনো, আমাকে কখনো ওর নাম বলেনি। আমি অনেক চেষ্টা করে খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম সে মেয়েটি ধর্ষিত হয়ে মারা গেছে। সেই মেয়েটিকে আমি বিয়ে করেছি, মানে ওই এলাকার মানুষ আমাকে সেই নিউজ দিয়েছিল। তাতে আমি জানতে পারলাম ওই বাড়িতে ওই একটা মাত্র মেয়ে, আর আমি ওর ছবি পাঠালাম। ওর ছবি দেখে তারা আমাকে কনফার্ম করে ওই মেয়েটি সেই মেয়ে, যে মেয়েটা ধর্ষিত হয়ে মারা গেছে। তারপর আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমার প্রচণ্ড ভয় লাগছিল যে আমার ঘরে কি সত্যি কোনো আত্মা এসে বসবাস করছে। আমি তখন কি করব আমার মাথায় কাজ করছিল না। এদিকে ওকে আমি প্রচণ্ড ভালোবেসে বিয়ে করেছিলাম। সেই দিন আমি বাড়িতে গিয়ে দেখি আমার মায়ের সাথে প্রচণ্ড খারাপ কিছু ঘটেছে। আমার স্ত্রী আমার মায়ের বুকের ভেতর তার 5টা আঙ্গুলে বড় নখ দিয়ে হৃৎপিণ্ড বের করে আনার চেষ্টা করছে। আমি সাথে সাথে গিয়ে আমার স্ত্রীর কাছে হাত জোড় করি, তুমি কে? প্লিজ আমার মাকে ছেড়ে দাও। আমার ফ্যামিলিকে ধ্বংস করেছো, কিন্তু আমার মাকে মেরো না। আমার গলা ধরে উঁচু করে কয়েক কিলোমিটার দূরে আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি সেখান থেকে আবার আমার বাড়িতে ফিরে আসতে আসতে দেখি ও আমার মায়ের মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার মায়ের শরীরে কোনো অস্তিত্ব নেই। আমি তখন ওকে বলেছিলাম, তুমি কেন আমার মাকে মারলে? কি ক্ষতি করেছিল? তখন আমাকে বলে, সেদিন আমি তোর সামনে কাকুতি মিনতি করেছিলাম আমার প্রাণ বাঁচান, কিন্তু তুই নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেছিস। তোর জন্য আজ আমার মা বাবা পাগল হয়ে গেছে আমাকে হারিয়ে, তাই আমিও তোর পরিবারকে নিয়ে তোকে পাগল বানিয়ে দিলাম। বলেই ও বিভৎসভাবে হাসছিল, কিন্তু আমাকে মেরেছিল না সেদিন। চারিদিক থেকে লোকজন এসেছিল আমাদের বাসায় আমার চিৎকারে। এরপর সেখান থেকে আমি ট্রান্সফার হয়ে এখানে চলে আসি। আমি কেমন যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ওইখানে চেনা পরিচয় মানুষের ভিড় থেকে আমি পালিয়ে এখানে এসেছি, কারণ আমার জীবনের সাথে যেটা ঘটেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। মিম শুনে অবাক হয়ে যায়। তার মানে একজন আত্মা আপনাকে বিয়ে করেছিল? একজন আত্মা আমাকে বিয়ে করেছিল, আর সে আমার সবকিছু কেড়ে নিয়ে চলে গেছে। মিমের শরীর যেন হিম হয়ে আসে। এমন ভয়ঙ্কর ঘটনা মিমের জীবনে কখনো শুনেনি। একটা মানুষের সাথে ছলনা করে একটা আত্মা বিয়ে করে নিয়েছিল। সেদিন রাতে এসআই আলামিন হসপিটালে আসেন, কারণ ওই লাশটা উধাও ইনভেস্টিগেশনের কেসটা এসআই আলামিনের হাতে গিয়েছে। লাশটার ব্যাপারে মানুষের মুখে মুখে অনেক গুঞ্জন শুনেছেন আলামিন, তাই তিনি এ ব্যাপারে শিওর নিউজ জানতে চান। হসপিটালে এসে এক জায়গায় বসে কথা বলতে দেখেন মিম আর মাহাতকে। তখন ওনাদের কাছে লাশটার ব্যাপারে জানতে চান। তখন মিম বলে, স্যার আপনি ডাক্তার নন্দিতের কাছে যান, উনি লাশের ব্যাপারে সঠিক নিউজ দিতে পারবেন। এসআই আলামিন যখন ওই লাশটার ব্যাপারে জানতে চান, তখন ডাক্তার নন্দিতা সমস্ত ঘটনা খুলে বলেন। একজন পুলিশ হয়েও যেন প্রচণ্ড ভয় পেয়ে যান এমন অদ্ভুত ঘটনা শুনে। এসআই আলামিন ডাক্তার নন্দিতার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকেন। ডাক্তার নন্দিতা বলেন, হ্যালো অফিসার, কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি ভাবছেন? আপনি ডাক্তার নাকি আত্মা? মজা করছেন? না। তাহলে? আপনি আত্মা হলে মন্দ হতো না। অনেক দিনের শখ একটা আত্মা বিয়ে করব, আর তাকে অবশ্যই ডাক্তার হতে হবে। দেখা গেল সত্যিই আমি আত্মা। ডাক্তার ম্যাডাম, আপনাকে মাঝে মাঝে বিরক্ত করব এই কেসের ব্যাপারে। পাশে একটি খুন হয়েছে বেলাল নামে একটা ছেলের, কিন্তু তার বন্ধু আরিফ দাবি করছে এটা কোনো আত্মার কাজ। কাব্যের বাসায় এখন তার বন্ধুরা সবাই আছে, সানি, আরিফ, তনয়, নাইম সবাই, শুধু মিসিং বেলাল। বেলালের মৃত্যুর অনেক দিন কেটে গেছে, অনেকটা স্বাভাবিক এখন সবাই। বন্ধুরা সবাই এখন আবার আড্ডাতে মেতে উঠেছে। সেদিন রাতে সবাই কাব্যের কাছে বায়না ধরে তারা ভাবির হাতে বিরিয়ানি খাবে। টুপটাপ বৃষ্টি পড়ছে বাইরে। সন্ধ্যার পর যেন চারিদিকে আরো অন্ধকারে ঘনিয়ে আসছে। অন্ধকার মেঘে চারিদিকে যেন ঘনিয়ে আসছে। লোডশেডিংও হয়ে গেছে। অন্ধকারের মাত্রা আরো বেশি বেড়ে গেছে। বাসায় মাত্র একটাই মোমবাতি রাখা আছে। সবাই ফোনে টর্চ জ্বালিয়ে কাজ চালাচ্ছে। রান্নাঘরে রান্না করছে ফারজু। সানি আর নাইমের নজর ফারজুর দিকে। বন্ধুর স্ত্রী তবুও কুনজর দিতে ছেড়ে দিচ্ছে না সানি আর নাইম।
আরিফ স্বভাবগতই ভদ্র ছেলে, শুধু বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ কাজে লিপ্ত হয়েছে। সানি ধীরে ধীরে গিয়ে ফারজুর কোমরে হাত দেয়, কিন্তু ফারজু সানিকে কোনো বাধাই দেয় না। কিছুক্ষণের মাঝেই সানি ফারজুর গালে একটা চুমু দিয়ে দেয়। ফারজু সানির দিকে তাকিয়ে মায়াবীভাবে হাসছে। সানি ফারজুকে বলে, অপূর্ব সুন্দর তুমি। কাব্য, এই ফুলটাকে কিভাবে খুঁজে এনেছো? এই ফুলটা আমারও চাই। কথাটি শেষ করতে করতে রান্নাঘরের দরজা থেকে কেউ বলে ওঠে, কি ব্যাপার দেবরজি, রান্নাঘরে চুপি চুপি কি করা হচ্ছে? সানি তাকিয়ে দেখে দরজায় ফারজু দাঁড়িয়ে, আবার এদিকে তার সামনেও দাঁড়িয়ে আছে ফারজু। সমস্ত শরীর হিম হয়ে আসে তার। সামনে ফারজু দাঁড়িয়ে আছে, আবার রান্নাঘরের দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। একজন মানুষ কিভাবে দুই জায়গায় দাঁড়িয়ে আছে? দুজনে হাসছে বিভৎসভাবে সানির দিকে তাকিয়ে একই সাথে। সানি বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। এটা কি প্যারানর্মাল কোনো ঘটনা, নাকি সে ভুল কিছু দেখছে, নাকি এটা মানে তার চোখের ভুল। সানি কিছু সময় কনফিউজড থাকার পর তার সামনে দাঁড়িয়ে থাকা ফারজুর গায়ে হাত দেয়। হাত দেওয়ার সাথে সাথে ফারজু হাওয়া হয়ে উড়ে যায়। সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় সানি। তার চোখের সামনে এমন অদ্ভুত ঘটনা ঘটতে দেখে সে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়ে যায়। সাথে সাথে দরজা থেকে এগিয়ে আসে ফারজু। এটা দেখে সানি আরো বেশি ভয় পেয়ে যায়। সানি বুঝতে পারে ফারজুর মাঝে খারাপ কিছু আছে। সানি প্রচণ্ড জোরে একটা চিৎকার দেয়। ওর চিৎকার শুনে আরিফ, কাব্য, নাইম, তনয় সবাই এগিয়ে আসে। কাব্য জিজ্ঞেস করে, ফারজু সানি এভাবে কিভাবে পড়ে গেল? আমি জানি না, এখানে এসে দেখি উনি এভাবে পড়ে আছে। নিজের বন্ধুদের দিকে সানির মনে কিছুটা বল ফিরে আসে। কিছু সময় পরে সানি স্বাভাবিক হয়ে যায়। সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল, কিন্তু সানি কিভাবে খুলে বলবে? ঘটনা কেউ বিশ্বাস করবে না, কারণ এ ধরনের ঘটনার কথা বললে সবাই হাসাহাসি করবে, তাই বিষয়টা এড়িয়ে যায়। ফারজু নিজ হাতে বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি খাওয়ার সময় সানি দেখতে পায় মানুষের হাত পায়ের নখ। বিরিয়ানি খাওয়ার সময় সানি দেখতে পায় মানুষের হাত পায়ের নখ মাংসের সাথে রয়েছে। সানি তাকিয়ে দেখে ও চারপাশে ওর বন্ধুরা সবাই খুব আরামসে খাচ্ছে। সানি বুঝতে পারে ওরা সবাই মানুষের মাংস দিয়ে বিরিয়ানি খাচ্ছে, কারণ হাত পায়ের নখ সানির প্লেটেই আছে। সানি সবাইকে নিষেধ করে, তোরা খাস না, এতে মানুষের মাংস মেশানো আছে। শালা ভীতু, সারা জীবন ভীতু থেকে গেলি, তখন সেন্সলেস হয়ে কি মাথা গেছে? মানুষের মাংস কোথায় পেলি? বিশ্বাস না হলে আমার প্লেট তাকিয়ে দেখ, মানুষের হাত পায়ের নখ। ওরা সবাই তাকিয়ে দেখে কিছুই নেই। কাব্য বলে, এই আমার বউ কি পেটনি যে মানুষের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াবে? কাল আবার বলে না ওঠে, আমার মাংস খেতে চাইছিল তোর বউ। সবাই হেসে গড়াগড়ি দেয় ফারজুর কথা শুনে। সানি অবাক হয়ে যায়, কেন দেখতে পাচ্ছে না কেউ। সানি খাবার না খেয়ে উঠে যায়। ওরা সবাই খাওয়ার পরে এক রুমে সবাই গিয়ে শুয়ে থাকে। বৃষ্টি হলে এমনিতেই সবার ঘুম পায় বেশি। সবাই প্রচণ্ড ঘুমে মগ্ন। হঠাৎ করে সানির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে দরজা খুলে বাহিরে বেরিয়ে এসে সানি দেখতে পায় সাদা শাড়ি পরে যাচ্ছে তার সামনে দিয়ে কেউ। তার শাড়ির আঁচল মাটি দিয়ে গড়িয়ে যাচ্ছে। আঁচল মাটি দিয়ে টানতে টানতে যাচ্ছে। খোলা চুলে হেঁটে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে তার মাথাটা পেছন দিকে দেওয়া। একটা মহিলার এমন ভয়ঙ্কর রূপ দেখে সানি প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভয়ানক রূপ সে মহিলার। সানির কাছে এগিয়ে এসে বলে, সেদিন রাত থেকে খুব অস্বাভাবিক আচরণ করছে সানি। পরদিন ঘরের কোণে চুপটি মেরে বসে আছে সানি। সানির অবস্থা খুব খারাপ। সে শুধু বলছে ও মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। বাধ্য হয়ে পরদিন সানিকে নিয়ে হসপিটালে যায় কাব্য। কাব্য জানে না এই হসপিটালের সেই লাশ নিয়ে ঘটে যাওয়া এত ঘটনা। যে লাশ নিয়ে আতঙ্কে আছে সবাই, সেই লাশকেই বিয়ে করে ঘর সংসার করছে কাব্য। কাব্য ডাক্তার নন্দিতার সাথে সাক্ষাৎ করে। সানিকে ডাক্তার নন্দিতার কাছে নিয়ে যায় কাব্য। ডাক্তার নন্দিতা সানিকে দেখে বলে, ওনাকে ভর্তি করুন। কাব্য সানিকে ভর্তি করে রেখে চলে যায়। ডাক্তার নন্দিতা সানির কাছে জিজ্ঞাসা করে, আপনার কি সমস্যা? কাল রাতে ওই মহিলা এসেছিল, সবাইকে মেরে ফেলবে। সাদা শাড়ির আঁচল মাটিতে গড়াতে গড়াতে হেঁটে যাচ্ছিল। ওর মুখটা, ওর মাথাটা ঘুরে আমার দিকে তাকিয়েছিল।
ওর কপালে এত বড় লাল একটা টিপ, লিপস্টিকগুলো অনেক জড়ানো ছিল, খুব ভয়ঙ্কর দেখতে। ও আমাকে বলছিল মাংস খাবো, মাংস না খেলে ক্ষুধা মেটে না। ডাক্তার নন্দিতার কাছে ব্যাপারটা কেমন সন্দেহর লাগে। এই মাংস খাওয়া ব্যাপারটা শুনে বুঝতে পারে এটা কার কাজ। ডক্টর নন্দিতা ব্যাপারটা বুঝতে পারে আসলে কি হচ্ছে। ডাক্তার নন্দিতা এসআই আলামিনকে ফোন দেয়। ফোনের ওপাশ থেকে এসআই আলামিন বলে, জি আত্মা বলেন। আত্মা মানে? আমি এখনো কনফিউজ, আপনি মানুষ নাকি আত্মা? আমি মানুষ হই আর আত্মাই হই, আপনার ঘাড় মটকাবো না, আপনি নিশ্চিন্তে থাকেন। সিরিয়াসলি আপনি আমার ঘাড় মটকাতেই শান্তি? আপনার ঘাড় মটকাতে পারে এমন একজন আত্মার সন্ধান পেয়েছি আমি, আপনি একটু আসুন প্লিজ। আধ ঘন্টার মাঝে এসআই আলামিন হসপিটালে পৌঁছে যায় আর ডাক্তার নন্দিতার রুমে যায়। আমাকে এমন জরুরিভাবে ডেকেছেন যে ম্যাডাম? আপনার হেল্প চাই এবং আপনাকে হেল্প করতে চাই। কিভাবে? আপনি যে বেলাল হত্যা সহ লাশ উধাওয়ের কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছেন, আমি সেই ব্যাপারে কথা বলতে চাই। এমন আরো একটি কেস আপনার হাতে আসবে অফিসার। আপনি শিওর আসবে? হ্যাঁ। এজন্য আমার সন্দেহ আপনি মানুষ নাকি আত্মা। আমাদের এই ঘটনা আটকাতে হবে অফিসার। নিরীহ মানুষ মারা যাচ্ছে, তাদের বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? গুলি করলে কি আত্মা মরবে? মজা করছেন? সিরিয়াস কিছু নিয়ে কথা বলছি আমরা। দেখুন আমি ব্যাপারটা নিয়ে চিন্তিত, আসলে কিভাবে কি করি ভেবে পাচ্ছি না। আসুন আমার সাথে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে পায়চারি করছে মিম। এমন সময় খেয়াল করে একজন স্মার্ট শান্তশিষ্ট ছেলে তার দিকে তাকিয়ে আছে। মিম অনেকক্ষণ ধরে দেখছে ছেলেটি তার দিকে বারবার তাকাচ্ছে। মিম ছেলেটির কাছে এগিয়ে গিয়ে বলে, আপনি কি এখানে রোগী নাকি রোগী পক্ষের কেউ? আমাকে দেখে রোগী হয়েছেন মানে? সেটা আবার কেমন রোগ? ভয়ঙ্কর সুন্দরী মেয়ে দেখলে আমি অসুস্থ হয়ে পড়ি। অদ্ভুত, এমন কথা তো আমি আগে কখনো শুনিনি। আমি ছাড়া তো এমন কথা কেউ বলার কথাও নয়। মিমের মারাত্মক সন্দেহ হচ্ছে ছেলেটির কথাবার্তা শুনে। ছেলেটি মিমের দিকে তাকিয়ে অহেতুক হেসে যাচ্ছে। মিম তাকালে আবার নিজের হাসি কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। মিম বলছে, এক্সকিউজ মি, আপনি মানুষ নাকি কোনো ভয়ঙ্কর আত্মা? আমার মারাত্মক সন্দেহ হচ্ছে। ছেলেটা খানিকটা দূরে সরে যায়। কি আপনি একজন আত্মা? আমি এতক্ষণ আত্মার সাথে কথা বলছিলাম। আমি আত্মা মানে? এই যে হ্যালো, আপনার নাম কি? আমার নাম আরিফ। আপনাকে এমন অস্বাভাবিক লাগছে কেন? আপনি কি সত্যি আত্মা? আরে না, আমি মিম, এই হসপিটালের নার্স। মিম দেখে আরিফ ঘামছে খুব। আপনাকে এমন নার্ভাস লাগছে কেন? আসলে আমি ইদানিং সুন্দরী মেয়ে দেখলেই ভয় পাই। কেন? একদিন এক সুন্দরী মেয়ের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। সে আমার বন্ধুকে মেরে ফেলেছিল আর সে ছিল একটা আত্মা। এখন আমার বন্ধু সানির উপর নজর দিয়েছে সে। মানে? আপনি বুঝবেন না, আমাকে আমার বন্ধুর কথায় আছে দেখিয়ে দিন। সানি উন্মাদের মতো আচরণ করছে। সানি ঘুমিয়ে আছে। আরিফ আস্তে আস্তে গিয়ে সানির পাশে বসে সানি সানি বলে ডাকে। আস্তে আস্তে সানি তার চোখ খোলে। আরিফ সানির চোখের মাঝে ভয়ানক কিছু দেখতে পায়। আরিফ দেখতে পায় সেই দিনের সেই ভয়ঙ্কর মহিলা। সানির হৃৎপিণ্ডের ভেতরের হাতের বড় বড় নখগুলো ঢুকিয়ে দিয়ে কলিজা সহ হৃৎপিণ্ড বের করে এনেছে। হুবহু বেলালের সাথে যেমনটা দেখেছিল। আরিফ প্রচন্ড ভয় পেয়ে গিয়ে দরজায় ছিটকে গিয়ে পড়ে। সাথে সাথে এসআই আলামিনের সাথে ধাক্কা খায়। ওই সময়ে সানির কেবিনে প্রবেশ করে এসআই আলামিন আর ডাক্তার নন্দিতা। তারা দুজনে আরিফকে ধরে। আরিফ কেমন একটা অস্বাভাবিক আচরণ করছে, চোখে মুখে প্রচন্ড ভয় কাজ করছে। আলামিন বলে, আপনার কি হয়েছে, এভাবে চিৎকার দিলেন কেন? সেই ভয়ানক মহিলা এখানে আছে, সে এখানে উপস্থিত আছে। ও সানিকে মেরে ফেলবে, ও সানিকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? আপনি কি শিওর হচ্ছেন যে সে সানিকে মেরে ফেলবে? যে সেদিন বেলাল মারা যায় তার পরের দিন সকালে আমার ফোনে একটা ভিডিও আসে। এই ভিডিওতে আমি দেখেছিলাম একটা মহিলা বিলালের দরজায় হাত দিয়ে টোকা দিচ্ছিল আর বিলাল হাত দিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে দিয়েছিল। তারপর ওই মহিলা ওর ভয়ঙ্কর রূপ বার করে। ওর হাতের নখগুলো আস্তে আস্তে অনেক বড় হতে থাকে আর একটা সময় অনেক বড় হয়ে যায়। তারপর সেটা বিলালের বুকের মাঝে ঢুকিয়ে দিয়ে তার কলিজা বের করে আনে, তারপর বিশ্রীভাবে খাচ্ছিল। আমি যখন ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করি তখন দেখি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তখন আমি আরো ভয় পেয়ে যাই। আমার হাতে প্রমাণ নেই বলে আমি কাউকে কিছু বলি না। আমি এটাকে একটা প্যারানর্মাল ঘটনা মনে করি। এতদিন চুপ ছিলাম,
কিন্তু আজ হুবহু ঘটনা আমি সানির চোখের মনির মাঝে দেখতে পাচ্ছি। সেই ভয়ঙ্কর মহিলা সানির বুকের মাঝে বড় নখ ঢুকে দিয়ে তার হৃৎপিণ্ড বের করে খাচ্ছে। আপনারা দেখুন, দেখা যাচ্ছে। মিস্টার আলামিন, আপনি অনেক ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড একজন মানুষ। আপনি চাইলেই সব সমস্যার সমাধান করতে পারবেন। আপনি পাশে থাকলে আমি সব পারবো। ডাক্তার, কয়েকটা ঘটনা পরপর মিলালে কিন্তু সব ঘটনাগুলোই এক জায়গায় হয়ে যাচ্ছে। কোন ঘটনা অফিসার? দেখুন, বিলালের মৃত্যু রহস্য কেউ জানতো না। কিভাবে বিলাল মারা গেছে সেটা কেউ বুঝতে পারেনি, কিন্তু ওর মৃত্যুর একটা ভিডিও আরিফকে পাঠানো হয়েছে। এদিকে আবার সানির চোখে মাঝে আরিফ সেম ঘটনা দেখতে পাচ্ছে। বিলাল, আরিফ, সানি তিনজন কিন্তু বন্ধু। দেখুন, বিলালের মৃত্যু রহস্য ভিডিও অন্য কারো কাছে কিন্তু যায়নি, বিলালের বন্ধুর কাছে এসেছে। তার মানে আরিফকে কিছু ইঙ্গিত করার চেষ্টা করছে, মানে তার পরবর্তী টার্গেট ইশারা কিন্তু সে আগে থেকেই রেখেছিল। এখন আবার আরিফের চোখে সানির মৃত্যুর পূর্বাভাস দেখা যাচ্ছে। নন্দিতা, এই আত্মার সাথে এদের তিনজনের কোনো কানেক্ট আছে, কোনো না কোনো সম্পর্ক আছে, যে সম্পর্কের জন্য এদের সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, এটা আমি শিওর। কিন্তু ঘটনা হচ্ছে, এই আত্মা এদের তিনজনকে মেরে শান্ত হবে নাকি এরপরে সে আরো খারাপ কিছু ঘটাবে? আসলে তার প্ল্যান ঠিক কত দূর পর্যন্ত, এই বিষয়টা আমাদের শিওর হতে হবে। বিলালকে টার্গেট করেছে, সানিকেও টার্গেট করেছে, কাল হয়তো আরিফকেও টার্গেট করবে। একটা জিনিস খেয়াল করেছেন? আমরা ভাবছি হসপিটাল থেকে লাশ কেউ চুরি করে নিয়ে গেছে, কিন্তু দেখুন, লাশ চুরি হওয়ার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে। এমন তো হতে পারে এই লাশটা নিজেই ইচ্ছাকৃতভাবে এখান থেকে চলে গেছে। সিসিটিভি ফুটেজে ক্লিয়ার একটা ছেলে প্রবেশ করে ওই লাশটাকে খুলছিল, কিন্তু অদ্ভুতভাবে তারপর আর কোনো ফুটেজ ওঠে না। আবার তারপর থেকে বাকি ফুটেজগুলো আছে, লাশটা উধাও হওয়ার পর ওইটুকু সময়ের ফুটেজ পাওয়া যায়নি। কাব্য আর তার বন্ধুদের অভ্যেস রোজ মদ পান করা, আজও তাই করেছে। মাতাল অবস্থায় তনয় গিয়ে কাব্যের স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে। কাব্য তখন নেশায় আসক্ত। তনয় যখন ফারজুর উপর ঝাঁপিয়ে পড়ে, ফারজু তখন পাথরের মূর্তির মতো শক্ত হয়ে যায়। তনয় হাজার চেষ্টা করেও নাড়াতে পারে না। তনয় উপায় না পেয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথে ফারজু হাত টেনে ধরে তনয়ের। কোথায় যাচ্ছ তনয়? আমার কাছে এসো তনয়। তনয় তাকিয়ে দেখে তার পরিচিত একটা মেয়ে। একই, তুমি এখানে? আমি কি ভুলে গেছি তনয়? তুমি এখানে কিভাবে? তোমাকে খুঁজতে খুঁজতে এসেছি তনয়। তনয় ফারজুর ভয়ঙ্কর রূপ দেখে চিৎকার মেরে দৌড় দিয়ে বলে, কাইপ, এ তো সেই মেয়ে, ও এখানে কিভাবে আসলো? তনয়ের চিৎকারে কারোর ঘুমই ভাঙে না, কারণ নেশায় আসক্ত থাকে তখন সবাই। তনয় হাজার চিৎকার করেও কাউকে জাগিয়ে তুলতে পারে না। তনয় তার বন্ধুদের অনেক ডাকাডাকি করে, ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু নেশায় আসক্ত অবস্থায় কারো হুঁশ থাকে না। তনয়ের ডাকে কেউই সাড়া দেয় না। রাতটা তনয়ের কাছে বিভীষিকাময় আর ভয়ঙ্কর একটি রাত। পরের দিন সকালে তনয় কাব্যকে বলে, ভাই, তুই এটা কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? এখন কি গাঁজা খেয়েছিস? কাল রাতে নেশা করে এখনো নেশা কাটেনি, তাই না? ভাই, গত রাতে আমি যে মেয়েটাকে দেখেছি, আর তোর স্ত্রী মনে হয় সেই মেয়েটা। কোন মেয়েটা? যে মেয়েটার সাথে চিটিং করেছিলাম, ভুলে গেছিস সেই রাতের ঘটনা? ভাই, একটা মৃত মেয়ে আমি কখনো বেঁচে উঠতে দেখিনি। ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। তাছাড়া তুই আমার স্ত্রীর মাঝে ওই মেয়েটাকে কিভাবে খুঁজে পেয়েছিস? আমি তো বুঝতে পারছি না। ভাই, ভুলে যা ওই ঘটনা। এখনো মনে রেখেছিস কেন ওই সামান্য ঘটনাটা? ভালোভাবে তাকিয়ে দেখ, এটা ফারজু, আমার স্ত্রী, আর তুই কার সাথে মিলাচ্ছিস? তখন ফারজু এগিয়ে এসে বলে, উনি কার সাথে আমাকে মিলাচ্ছেন? উনি গত রাতেও আমাকে এমন কিছু বলেছেন। আমাকে নিয়ে কি আপনার বন্ধুদের কোনো সমস্যা হয়েছে? তাহলে বলুন, আমি এখান থেকে চলে যাই। আরে না না ভাবি, আসলে আমার একটু মিস্টেক হয়েছে, প্লিজ কিছু মনে করবেন না। কিছু মিস্টেক গতকাল রাতেও করেছেন আপনার বন্ধুকে, কিন্তু আমি বলিনি। প্লিজ ভাবি, বললেন না, আমি দুঃখিত। তনয় খুব আশ্চর্য হয়ে যায়। এটা কিভাবে পসিবল? কাল রাতে সে শিওর দেখেছে ফারজুর ভেতর থেকে সেই মেয়েটিকে উঠে আসতে, কিন্তু এখন তো দেখছি এটা ফারজুই। তনয় নিজে নিজেই বলে, মনে হচ্ছে নেশার ঘরে ভুলভাল দেখেছি। বিষয়টা স্বাভাবিকভাবে নিল তনয়। পরদিন রাতে হসপিটাল থেকে সানি উধাও হয়ে যায়, কোথাও খুঁজে পাওয়া যায় না। সানিকে উধাও হতে দেখে সবার মনে প্রচন্ড ভয় বাসা বাঁধে, কারণ সবাই এটা শিওর ওই আত্মাটাই সানিকে নিয়ে গেছে।
বাসায় কেউ নেই। তনয় দেখে কিছু একটা কটমট সাউন্ড হচ্ছে, কিছু চিবিয়ে খাওয়ার সাউন্ড, কেউ হাড্ডি খাচ্ছে। তনয় খেয়াল করে ফারজুর রুম থেকে সাউন্ডটা আসছে, সাউন্ডটা যেন বেরিয়ে চলেছে। তনয় স্থির থাকতে পারছে না। সে ফারজুর রুমে প্রবেশ করে, দেখে ফারজুর মুখে রক্ত লেগে আছে। সন্ধ্যায় চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, বাইরে ঝিঝি পোকা ডাকছে। তনয় খেয়াল করে পচা রক্তের গন্ধ বেরোচ্ছে। তনয় বলে, ভাবি আপনার মুখে রক্ত কিসের? ওটা রক্ত নয়, টমেটো সস লেগে আছে। কিছু বলবেন? না, এমনি এলাম। কাল বন্ধুকে কোনো মেয়ের কথা বলেছিলেন? না না ভাবি, ও কিছু না। বড্ড পিপাসা পেয়েছে, খাটের নিচ থেকে পানির পটটা দিন তো। তনয় খাটের নিচে উকি দিয়ে দেখতে পায় সানির কাটা মাথা খাটের নিচে, বোতল ভর্তি রক্ত। তনয়ের বুঝতে বাকি থাকে না যে ফারজুই সানিকে এত সময় খাচ্ছিল। অন্ধকার বাড়িতে কেউ নেই। তনয় বলে, ভাবি আমি এখন যাই। কাল কি এর কথা বলেছিলেন আপনার বন্ধুকে? তুমি? হ্যাঁ আমি। ফারজু বিভৎস রাগী চোখে তনয়ের দিকে তাকায়, সাথে সাথে ফারজুর হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে যায়। তনয়ের গলা ধরে উঁচু করে ধরে রাখে। তনয়ের গলায় ফারজুর হাতের ইয়া বড় ধারালো 5টা নখ ঢুকে যায়, সাথে সাথে ছিদ্র হয়ে রক্ত গড়িয়ে পড়ে। ফারজু বলে, আমাকে চিনতে কি খুব অসুবিধা হচ্ছে তোর? কি বলে দিবি তোর বন্ধুকে? বল, বন্ধুকে বলে দে আমি সেই, আমি তোদের কাউকে ছাড়বো না। তোদের এমন ভয়ানক মৃত্যু আমি দেবো যেটা দেখে মানুষের উঠবে। ফারজু তনয়কে নিচে খুব জোরে ফেলে দেয়। তনয় ব্যথার যন্ত্রণায় কুকড়ে ওঠে। ফারজু বলে, তোর বন্ধু আরেকটা ফোন কর, ভিডিও কল দিয়ে ফোনটা ধরে রাখ। তোর ভয়ানক মৃত্যু লাইভ দেখবে সবাই। নিজের ডান হাত দিয়ে বাম হাতের সমস্ত আঙুলগুলো কুচকুচি করে কাট। ফারজু যেটা বলছে অটোমেটিক সেটা হয়ে যাচ্ছে। তনয় নিজের চোখ নিজে তুলে ফেলে, নিজের সমস্ত শরীর কুচি কুচি করে কেটে ফেলে। আর এই ভিডিও কলে এমন ভয়ানক দৃশ্য দেখে ছুটে পালাতে পালাতে হসপিটালের নার্স মিমের কাছে গিয়ে বলে, আমাকে বাঁচান প্লিজ। এমন কি হয়েছে আপনার, এভাবে ভয় পেয়েছেন যে? ওই আত্মা তনয়কে মেরে ফেলেছে, এবার হয়তো আমাকেও মেরে ফেলবে। বনি সেন্সলেস হয়ে যায় আরিফ। আরিফকে ধরে একটা বেডে নিয়ে স্যালাইন দেওয়া হয়। আরিফের ফোনে একটা ফোন আসে। ফোনটা ডাক্তার মাহাদ আহমেদ রিসিভ করে। ডাক্তার মাহাদ আহমেদ বলেন, আপনি যার ফোনে ফোন দিয়েছিলেন উনি হসপিটালে ভর্তি আছে। আপনারা ওনার কি হলে কাইন্ডলি আসুন। প্রায় 1 ঘন্টা পরে নাইম হসপিটালে পৌঁছায়। নাইম আরিফের কাছে গিয়ে মাহাদ আহমেদকে দেখে চমকে ওঠে আর খুব জোরে দৌড় দিয়ে পালায় হসপিটাল থেকে। ডাক্তার মাহাদ নাইমের পিছ পিছ দৌড়াতে থাকে। এই ছেলে, আপনি এবার পালাতে পারবেন না। আপনার জন্যই আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আপনাকেই খুঁজে বের করার জন্য একমাত্র আমি বেঁচে আছি। একজনের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ ছিলাম। মাহাদ কিছুতেই নাইমকে ধরতে পারে না। নাইম পালিয়ে যায়। মিম মাহাদকে বলে, ওনাকে এভাবে ধরার চেষ্টা করছিলেন কেন? হাতে টাইম নেই, এখনই এসআই আলামিনকে একটা কল করুন। আমি জীবনের অনেক বড় সত্যের কাছাকাছি আবার আসতে চলেছি। অনেক দিন ধরে সেই মানুষকে খুঁজে চলেছি, তাকে আমি এবার খুঁজে পেয়েছি। তার ফোন নম্বরও পেয়ে গেছি। মিম এসআই আলামিনকে কল করে। উনি হসপিটালে পৌঁছে যান। মাহাদ, মিম, নন্দিতা আর আলামিনকে বলে, আমার জীবনে ভয়াবহ কিছু সত্য আমি আপনাদের বলবো। এর জন্য যারা দায়ী তাদের অনেক দিন ধরে খুঁজছিলাম আমি। আজ আমি সেই রেপিস্টদের খুঁজে পেয়েছি। এসআই আলামিন বলে, কোন র্যাপিস্ট? তারপর আলামিন তার জীবনের ভয়ানক অতীতটা খুলে বলে। নন্দিতা আর আলামিন যেন ভয়ে আটকে ওঠে। একটা মানুষের জীবনে এত ভয়াবহ কিছু ঘটে গেছে। এসআই আলামিন বলে, চলুন ওনার বন্ধুকে গিয়ে প্রশ্ন করি, উনি তো ভর্তি আছেন। আলামিন আরিফকে দেখে ভয়ে অবাক হয়ে যায়। মাহাদ বাবু, এনার বন্ধু কি সেই লোকটা? হ্যাঁ স্যার, এনারই বন্ধু। তাহলে হয়তো আমরা সব সত্যর কাছাকাছি চলে এসেছি। মানে? দেখুন, এই আরিফের 3টা বন্ধুই মারা গেছে একটা আত্মার কারণে। আমি শিওর আত্মার সাথে এদের কোনো না কোনো কানেকশন তো আছেই। আবার আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাতে এরাই জড়িত। চলুন এদের বাসা গেলেই সব ক্লিয়ার হওয়া যাবে। আলামিন নন্দিতা আর মাহাদ আরিফের কাছ থেকে ঠিকানা নিয়ে কাব্যের বাসায় আসে। নাইম তখন কাব্যের বাসায় ছিল, তাই আরিফ কাব্যের বাসার ঠিকানাটা দিয়ে দেয়। আলামিন, নন্দিতা আর মাহাদ কাব্যের বাসার কলিং বেল বাজাতে থাকে। তারপর কেউ একজন দরজা খুলে দেয়।
কিন্তু ওরা ঘরে প্রবেশ করে কাউকে দেখতে পায় না, কে দরজা খুলে দেয় সেটাও বুঝতে পারে না। বাসার ভিতরে প্রবেশ করে দেখে কাব্য নাইমকে ধারালো দাঁত দিয়ে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলেছে। এসআই আলামিন বলে, দাঁড়ান দাঁড়ান বলছি, আপনি এভাবে ওনাকে মারছেন কেন? আমি কিন্তু আইনের লোক, এখনই আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। আপনি কেন এভাবে একটা মানুষকে খুন করছেন? ততক্ষণে নাহিমের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। নাইমের দেহটা ছটফট করছে, মাথাটা ছিটকে অনেক দূরে চলে গেছে। চোখের সামনে একটা মানুষের গলা কেটে ফেলতে দেখে নন্দিতা মাথা ঘুরে পড়ে যায়। আলামিন সাথে সাথে আরো কয়েকজন পুলিশকে ফোন করে এখানে দ্রুত আসার জন্য। 10 মিনিটের মাঝে কয়েক গাড়ি পুলিশ কাব্যের বাসার সামনে হাজির হয়। আলামিন নন্দিতাকে কোলে তুলে নিয়ে বেডের উপরে নিয়ে সুস্থ করে তোলে। নন্দিতার মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে। নন্দিতা কাব্যের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, এই সেই লোকটাই, এই লোক। আলামিন নন্দিতাকে এমন নার্ভাস হতে দেখে বলে, সেই লোকটা মানে? হসপিটাল থেকে যেদিন লাশ চুরি হয়েছিল সেদিন এই লোকটাই মর্গে প্রবেশ করে। তারপর থেকে সিসিটিভি ফুটেজ খানিকটা ছিল না, কিন্তু ফুটেজে এই লোকটাই ছিল। তুই তাহলে আসল কালপ্রিট, তোর জন্যই এতদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছি। দেখুন, আমি সেদিন মর্গে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। আমি একটি মেয়েকে সাহায্য করেছি মাত্র। কিসে সাহায্য করেছিস তুই? আর এই মানুষটাকে খুন করলি কেন? আমার বন্ধু হয়ে আমার স্ত্রীকে রেপ করার চেষ্টা করেছিল, তাই আমার মাথায় আগুন ধরে গেছে। আমি ওকে খুন করে ফেলেছি। কোথায় তোর স্ত্রী? তাকে ডাক। এদিকে কাব্য সারা বাড়ি খুঁজে খুঁজে কোথাও ফারজুকে খুঁজে পায় না। তুই মর্গে ঢোকার পর থেকে একটা লাশ মিসিং, বল কি করেছিস সেই লাশ? মর্গে আমি প্রবেশ করেছিলাম ঠিকই, কিন্তু আমি কোনো লাশ চুরি করিনি। সেদিন আমি প্রচণ্ড নেশায় আসক্ত ছিলাম, ভুলে আমি মর্গের রুমে প্রবেশ করে ফেলেছিলাম। সেখানে একটা ধবধবে সাদা চামড়ার দেখে আমার মাথা ঠিক ছিল না। আমি ওর শরীরের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি লাশটা জীবিত হয়ে ওঠে। আমি ভয় পেয়ে ওখান থেকে ছুটে পালানোর চেষ্টা করি। তারপরও আমার কাছে সাহায্য চাই, আমাকে বলে, প্লিজ আমাকে সাহায্য করুন, আমাকে এরা এখানে আটকে রেখেছে। তখন ওর কাকতি মিনতি দেখে আমার মায়া হয়। তখন আমি ভাবি, ঠিকই তো, মৃত মানুষ তো আর কথা বলতে পারে না, এই মেয়েটাকে হয়তো সত্যই এখানে আটকে রেখেছে। তখন আমি ওকে বলি যে চলো তোমার বাসায় তোমাকে পৌঁছে দিই। তখন ও আমাকে বলে ওকে বিয়ে করার জন্য। ওর রূপে আমি এমনিতেই মুগ্ধ হয়ে গেছিলাম, তাই একবার বলতেই আমি ওকে বিয়ে করে নিয়েছিলাম, এই বাড়িতে নিয়ে এসেছিলাম। এটা ছাড়া আমি কোনো লাশ চুরি করিনি। ও মাই গড, আপনি ওকে বিয়ে করেছেন? আপনি জানেন আপনি কত বড় বিপদ সাথে করে নিয়ে এসেছেন? আপনি এখনো বেঁচে আছেন, এটাই অনেক বড় ভাগ্যের ব্যাপার। মানে? ওটা কোনো সাধারণ লাশ ছিল না, ওটা একটা ভয়ঙ্কর আত্মা ছিল। হসপিটালের কতগুলো মানুষকে জীবিত অবস্থায় তাদের কলিজা বের করে ফেলেছে। কোনো আইডিয়া আছে আপনার? আপনি এতদিন কার সাথে বসবাস করেছেন? মানে আপনারা এটা কি বলছেন? ও আসলে মানুষ ছিল না? না, ও কোনো সাধারণ মানুষ ছিল না, অত্যন্ত ভয়ঙ্কর আত্মা ছিল। সামনে যাকে পায় তাকেই খেয়ে ফেলে। এই জন্য ওর বিয়ের দিন আমার বন্ধু বেলাল মারা যায়, তন্ময়, সানি ওরাও মারা যায়। অবশ্যই আমাদের আরিফ বলেছিল ও খারাপ কিছু দেখেছে, ওর কাছে ভিডিও গিয়েছিল, সেটা আমরা ওর নেশার করে ভুলভাল ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলাম। আরিফ তাহলে ঠিকই বলেছিল। আপনারা প্লিজ আমাকে বাঁচান, ও আমার বন্ধুদের মেরে ফেলেছেন, তার মানে আমাকেও মেরে ফেলবে। আর তা না হলে আইন আপনাকে ছাড়বে না। আপনি আপনার নিজের বন্ধুকে কুপিয়ে খুন করেছেন, আপনি একজন খুনি। মিস্টার কাব্য, আপনার জন্য আমি আজও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারলাম না। আপনার এই বন্ধু নাইম এখানে অনেক বড় একটা রহস্য, যার জন্য আমার জীবনটা ছারখার হয়ে গেছে। কোনো রহস্যর কথা বলছেন? অনেকদিন আগে পাহাড়ি এলাকায় আমি গিয়েছিলাম, সেখানে একটি মেয়ে ছিল। আপনার এই বন্ধু নাইমও সেখানে ছিল, সে দলের সাথে যুক্ত ছিল, তাই আমি মেয়েটিকে বাঁচাতে পারিনি। আমাকে ভুল বুঝে সেখান থেকে নিয়ে এসেছিল। আচ্ছা, তার মানে আপনি সেদিন ওখানে গিয়েছিলেন? তখন এসআই আলামিন সন্দেহের দৃষ্টিতে কাব্যের দিকে তাকিয়ে বলে, আপনি ছিলেন মানে কি? ঘটনাতে তাহলে আপনিও জড়িত ছিলেন? আপনিও কিছু জানেন? বলুন, কি এমন ঘটনা ঘটছিল আমাদের খেলেও বললেন। ওই পাহাড়ি এলাকায় আমার বন্ধু আরিফ, তন্ময়, নাইম, বেলাল আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম।
ওখানে গিয়ে একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটিকে দেখে আমাদের ভালো লেগে যায়। মেয়েটিকে আমরা ভুলভাল বুঝিয়ে বট গাছের নিচে নিয়ে গেছিলাম। মেয়েটি যখন সাহায্যের জন্য চিৎকার করছিল তখন আমরা ওর জিভটা কেটে দিই যাতে কথা বলতে না পারে। হাত পা কেটে দিয়েছিলাম যাতে চিৎকার করতে না পারে। মেয়েটির কাটা জিভ আর কাটা হাত পা নিয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করেছিল। আমরা মেয়েটিকে রেপ করে মাটির নিচে পুঁতে রেখেছিলাম। আপনারা মানুষ নাকি জানোয়ার বলুন তো? একটা মেয়েকে এভাবে অত্যাচার করেছিলে। এই জানোয়ারদের হাত থেকে আমি মেয়েটাকে বাঁচাতে পারিনি বলে মেয়েটি আমাকে ভুল বুঝে আমার পরিবার সহ খুন করে ফেলেছে। তাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। আলামিন কাব্যকে ধরে নিয়ে আরিফের কেবিনে যায়। সেখানে গিয়ে দেখে আরিফ আর মিম দুজনেই মৃত। আলামিন বলে, হয়তো আরিফকে বাঁচাতে গিয়ে মিমের প্রাণ দিয়েছে। আমরা সবাই আজ এখানেই থাকবো। ওই আত্মাটা আজ এখানেই আসবে। ওর দেহটা আমরা কাব্যের বাসায় পেয়েছি, সেখান থেকে আবার হসপিটালে নিয়ে এসেছি। মাহাত, কাব্য, আলামিন আর নন্দিতা অপেক্ষা করছে ফারজুর জন্য। রাত 12টার দিকে প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে। রুমের লাইটটা ঠাস করে ভেঙে যায়। রুমে ভয়ানক রূপ নিয়ে প্রবেশ করেছে ফারজু। ফারজু রুমে প্রবেশ করে কাব্যের গলা ধরে উঁচু করে আছাড় মারে। কাব্যের মাথাটা ফেটে যায়। কাব্য নিজের প্রাণ ভিক্ষা চায় ফারজুর কাছে, কিন্তু ফারজু ওর অত্যাচার আরো বাড়িয়ে দেয়। কাব্যের চিপটা বাইর করে ধারালো দা দিয়ে কেটে ফেলে। কাব্যর হাত পা কেটে ফেলে। কাব্যর বুকে তার ধারালো নখ ঢুকিয়ে হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে। কাব্যের পেটে নখ ঢুকিয়ে দেয়। ভয়ঙ্করভাবে কাব্যকে মেরে ফেলে। মাহাত ফারজুর দিকে তাকিয়ে বলে, আমাকে মেরে ফেলো, কষ্ট নেই, কিন্তু সেদিন আমার দোষ ছিল না। ফারজু মাহাতকেও মেরে ফেলে। বাকি থাকে আলামিন আর নন্দিতা। ফারজু আলামিনকে মারতে যাবে, ঠিক তখনই নন্দিতা বলে, প্লিজ ওনাকে ছেড়ে দাও, তুমি আমাকে মেরে ফেলো। পুলিশ যদি উপযুক্ত শাস্তি দিত তাহলে আজ দেশে আমার মতো কোনো মেয়ে ধর্ষিত হতো না। এর টাকা খেয়ে সত্যকে চাপা দিয়ে দেয়। উনি ওরকম নয়, ওনাকে মাফ করে দাও প্লিজ। শুধুমাত্র ওই খারাপ মানুষদের জন্যই আমি আজ পিছিয়ে হয়েছি। ওরা আমার জিভ কেটে দিয়েছিল যাতে কথা না বলতে পারি। আমি সব প্রতিশোধ নিয়ে নিয়েছি। আবার কোনো অন্যায় দেখলে আমি আবার ফিরে আসবো। ফারজুর আত্মার সাথে সাথে বিলীন হয়ে যায়, কিন্তু তারপরই হঠাৎ আলামিনকে পেছন থেকে কেউ আঘাত করে। আলামিনের মাথায় এক আঘাতে আলামিন মারা যায়। মারা যেতে যেতে আলামিন নন্দিতাকে বলে, হাতাতে নিয়ে ইনভেস্টিগেট করতে করতে হাতার হাতে প্রাণ গেল। তবে একটা কথা সত্য, আপনাকে আমি খুবই ভালোবাসি ডক্টর নন্দিতা। কখনো ভুলতে পারিনি, কারণ তোমাকে হারানোর ভয়ে। কিন্তু দেখো, আজ তোমাকে ছেড়ে আমি অনেক দূর হারিয়ে যাচ্ছি। আমিও আপনাকে অনেক ভালোবাসি। ভেবেছিলাম এই ব্যাপারটা শেষ হলেই আপনাকে বলবো। নন্দিতার হাতের উপর মারা যায় আলামিন। নন্দিতা পেছনে ঘুরে দেখে আরেকটি আত্মা। আত্মাটা নন্দিতাকে মারতে যাবে, ঠিক তখনই ফারজুর আত্মা ওই আত্মাটাকে বিলীন করে দেয় আর বলে, নন্দিতা, ওটা বেলালের খারাপ আত্মা ছিল। আর কোনো আত্মা এসে তোকে বিরক্ত করবে না। আমি আটকে দেব সবাইকে। আলামিনের কবরে ফুল দেওয়ার সময় আজ নন্দিতার চোখে পানি। আজও নন্দিতা বিয়ে করেনি। কেটে গেছে 10টা বছর। আজও আলামিনের কথা মনে করে চোখের পানিতে বুকটা ভাসিয়ে ফেলে। নন্দিতা, শুভ, মাহাত, মিম, সানি, আরিফ, কাব্য, নাইম, তনয় সবার কবরে এদিনে ফুল দিতে আসে। আজ নন্দিতার সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা খুব মনে পড়ছে। সমাপ্ত। পুরো গল্পটার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো গল্পটা কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন।